ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন? আলহামদুলিল্লাহ স্যার ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আপনি আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাসায় না উঠবে? সবাই বাসায়, তাই না? জি স্যার, বাসায়। জি স্যার। আচ্ছা, আমরা শুরু করে দিই, তাই না? আমার সেশনটা অবশ্য শুরুর দিকে হওয়াতে এক্সট্রা টাইম বের করাটা অনেক কঠিন। যদিও শেষের দিকে ০.৫ ঘন্টা আমি নিয়ে নিই আপনাদের ২০ মিনিটের মধ্যে নিয়ে নিতে পারি। বাট যদি শেষের দিকে হতো তাহলে একটু বেশি সময় আমরা লেকচার দিতে পারতাম। আর একটা হচ্ছে যে যেহেতু আমরা শুরুতেই বলেছি এমসিকিউ, প্রত্যেকটা লাইন বাই লাইন যেতে পারলে আপনাদের জন্য বেস্ট হতো। কারণ যে টপিকস এই টপিকস দিয়ে যদি আমি একটা লেকচার দেই ১৫ মিনিটে বললে আপনারা বুঝে যাবেন। বাট লাইন বাই লাইন যেতে পারলে বেস্ট হয়। এক্সাম্পল সহ বলতে পারলে আপনাদের জন্য ইফেক্টিভ হবে আরকি। তারপর বেস্ট ট্রাই করি দেখা যাক কি হয়। আ লাস্ট সেশনে কেউ একজন ওই যে নষ্ট নিয়ে বলেছিলেন। আমি তো গত সেশনটাতে সময় স্বল্পতার জন্য একটু ডিটেইলস বলিনি। কে বলেছিলেন নষ্টটা কি? কারো আইডিয়া আছে? কেউ একজন রেইজ করেছিলেন যে স্যার নষ্ট অ্যাকাউন্টটা কি? আমি একটু ডিটেইলস একটু বলি। নষ্ট NOSTRO নষ্ট, আরেকটা হচ্ছে বস্ত্র BUSTRO বস্ত্র। আমরা জানি যে ফরেন ট্রেড ট্রানজাকশন করতে গেলে যেহেতু বাংলাদেশ আমরা হচ্ছে যে টাকাতে আমাদের কারেন্সি হচ্ছে টাকা। whereas আদার কারেন্সি মানে আদার কান্ট্রির জন্য হচ্ছে যে USD হতে পারে, আমাদের পাউন্ড হতে পারে, ইউরো হতে পারে। এই যে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন এর জন্য তার মানে হচ্ছে যে আমার ফরেন ট্রেড করতে হয়। মানে এক দেশ আরেক দেশের সাথে লেনদেন করতে হয়। এই যে লেনদেনগুলো করছি ফরেন ব্যাংকের সাথে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই HSBC আমরা নিউ ইয়র্কে একটা অ্যাকাউন্ট খুললাম। তার মানে হচ্ছে যে এই HSBC এটা কি ব্যাংকের হেডেক আমার রিকনসিলিয়েশনটা প্রপারলি করা না আমাদের হেডেক? অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন করাটা কার হেডেক হবে? সবাই কি শুনছি আমরা? ব্যাংকের হেডেক। এই আমি একটা অ্যাকাউন্ট খুললাম আপনি একটা অ্যাকাউন্ট খুললেন ঢাকা ব্যাংকের সাথে। আপনার অ্যাকাউন্টে কি আছে না আছে এটা কি আপনার হেডেক হবে না আমার হেডেক হবে? আপনার অ্যাকাউন্ট মিলতেছে নাকি না প্রপারলি আপনি বলতেছেন আমার অ্যাকাউন্টে থাকলো ১০ লাখ। ব্যাংকে আসলে কত আছে? এটা কি ৮ লাখ আছে না ৯ লাখ আছে? এটা ব্যাংকের হেডেক না আপনার হেডেক? স্যার আমার হেডেক। দ্যাট মিনস হচ্ছে যে এই ইস্যু থেকেই কনসেপ্ট থেকে আসছে যে যার অ্যাকাউন্ট তাকে রেসপন্সিবিলিটি নিতে হবে তার অ্যাকাউন্টে কি আছে নাকি না আছে। এইজন্যই আমরা রিকনসিলিয়েশন করি। ব্যাংক অডিট যারা করি যে নষ্ট রিকনসিলিয়েশন একটা অডিট করতে হয়। এটা হাফ ইয়ারলি করতে হয়। আমরা কোয়ার্টারলি বাংলাদেশ ব্যাংকের রিপোর্টটা করি। আর হচ্ছে যে অডিট ফার্ম হচ্ছে সার্টিফাই করে হচ্ছে যে হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি করে অডিট রিপোর্ট সহ আমরা বাংলাদেশ ব্যাংকে পাঠাই। তার মানে হচ্ছে যে নষ্ট তার মানে আমায় বলতেছে আমার অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা আছে। whereas আমার HSBC নিউ ইয়র্কে আসলে কি ১০০ কোটি আছে কিনা? হতে পারে কম বেশি থাকতে পারে। হয়তো ৯০ কোটি। আমি এখান থেকে যারা এক্সপোর্ট করছি ওই দেশে হয়তো ঢুকছে, আমার এখানে ঢুকে নাই। তার মানে আমার ব্যালেন্সটা কম আছে ওই দেশের ব্যাংক অ্যাকাউন্টে বেশি আছে। আবার আমি মনে করতেছি একজনকে পেমেন্ট দেব ১০ কোটি টাকা। আমি দেখা যাচ্ছে আমি পেমেন্ট দেখাই দিচ্ছি ১০ কোটি টাকা আমার এখানে কমাই ফেললাম। whereas এই পেমেন্টটা এখনো HSBC নষ্ট থেকে এখনো আউট হয় নাই। তার মানে হচ্ছে যে HSBC অ্যাকাউন্টে ব্যালেন্সটা বেশি থাকছে। এই যে গরমিল এটা নিয়ে হচ্ছে রিকনসিলিয়েশন। আর একটা বিষয় হচ্ছে যে ইম্পর্টেন্স অডিটরের জন্য এই রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হচ্ছে আইদার ডেবিট এন্ট্রি কিছু থাকে অথবা ক্রেডিট এন্ট্রি থাকে। ডেবিট এন্ট্রি গুলা মোস্ট ইম্পর্টেন্ট ফর আ ব্যাংক অর অ্যাজ ওয়েল এজ অডিটর। সে ডেবিট এন্ট্রি দেখা যাচ্ছে আমি এখান থেকে ডেবিট করে দিলাম, বাট এটা ওই দেশ থেকে ডেবিট হয় নাই। আবার দেখা যাচ্ছে ওই দেশে হচ্ছে যে ডেবিট হয়েছে, ডেবিট মানে চলে গেছে টাকা, বাট আসলে এটা আমার এন্ডে ওখানে হয় নাই। এই যে ডেবিট এন্ট্রি গুলো হচ্ছে রিস্ক। আমরা জানি ডেবিট মিনস হচ্ছে ইন্ডিকেট করে এটা অ্যাসেট। তার মানে এই ডেবিট এন্ট্রি গুলো হচ্ছে যে যদি আনরিকনসাইলড থেকে যায় তাহলে একটা প্রভিশনিং এর ইস্যু আছে। মূলত এই ডেবিট এন্ট্রি গুলো আছে কিনা, লং পেন্ডিং আছে কিনা, যদি ৩ মাস এক্সিড করে কোন ডেবিট এন্ট্রি তাহলে প্রভিশন বিল্ড আপ করতে হয় 20%, দেন গ্রাজুয়ালি 50, দেন 100%। এই হচ্ছে নষ্ট ইস্যু। আমরা লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম এটা একটু রিক্যাপ করি। সবাই তো মোটামুটি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার ছিল না লাস্ট ক্লাসে? আচ্ছা সাউন্ড তো ক্লিয়ার নাকি?
জি স্যার, জি সাউন্ড স্যার, ক্লিয়ার। সাউন্ড একটু ক্লিয়ার। আরেকবার রিক্যাপ করেন স্যার। হ্যাঁ, একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে যে আমাদের লাস্ট যে সেশনটা ছিল সবচেয়ে ইম্পোর্টেন্ট, কিন্তু চ্যাপ্টার 1 টা সবচেয়ে ইম্পোর্টেন্ট। যদিও এগুলো কনসেপ্ট ক্লিয়ার হলে দেখবেন অনওয়ার্ডে অন্যান্য চ্যাপ্টার গুলো ইজি হবে। পাশাপাশি হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেভেল, অ্যাডভান্স লেভেলের জন্য আপনাদের জন্য ইজি হবে। লাস্ট আমরা যেটা করেছি দেখেছিলাম যে এসুরেন্স এঙ্গেজমেন্ট নিয়ে, চ্যাপ্টারটা হচ্ছে এসুরেন্স এঙ্গেজমেন্ট। তো এসুরেন্স বলতে আসলে এই এসুরেন্স টাস্ক গুলা কি কি আমরা লাস্ট সেশনে জেনেছি যে সি ফার্ম যাই করি সবগুলো হচ্ছে এসুরেন্স এঙ্গেজমেন্ট। দ্যাট মিন্স হচ্ছে যাই করতেছি সেটা এঙ্গেজমেন্ট হচ্ছে এসুরেন্স এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট একটা ডিফিনিশন দিয়েছিল যে যে অডিটর একটা ডিজাইন করে একটা কনক্লুশন ড্র করে কিসের ভিত্তিতে আমরা দেখেছিলাম যে একটা সাবজেক্ট ম্যাটারের উপর একটা ডিসিশনটা ড্র করে। এটা কিসের ক্রাইটেরিয়াটা কি, এটা কোন একটা ক্রাইটেরিয়ার বেসিসে করে কাজটা করে। আর এই যে সাবজেক্ট ম্যাটারটা এটা প্রিপেয়ার করে কে একটা রেসপন্সিবল পার্টি থাকে। আর এটা কাদের জন্য প্রিপেয়ার করে, এটা ইন্ডিপেন্ডেন্ট ইউজারদের জন্য আমরা কনক্লুশনটা ড্র করি। দ্যাট মিন্স হচ্ছে যে আমরা যে রিপোর্টটা ড্র করতেছি সেটা কোনো ইন্ডিপেন্ডেন্ট ইউজারদের জন্য করতেছি, যারা আমাদেরকে অ্যাসাইন করতেছে তাদের জন্য। আর যারা এই কিসের উপর করতেছি আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথবা যে কোনো ম্যাটার, সাবজেক্ট ম্যাটার যে কোনো কিছু হইতে পারে। এইটার উপর হচ্ছে যে আমরা কাজটা করে একটা ওপিনিয়ন ড্র করতেছি। এই কাজটা করার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আমার থাকে। এটা হতে পারে আইএস আইএফআরএস অথবা কোনো আদার যদি দেখা যায় অডিট ছাড়া অন্য কিছু টাস্ক হয়, ওই ধরনের ইস্যুগুলো চলে আসতে পারে। এটা কিসের ভিত্তিতে আমি কাজটা করব, আর এই জিনিসটা আসলে কে প্রিপেয়ার করেছে, এইগুলো ছিল ইস্যু। এই এসুরেন্স এঙ্গেজমেন্টে আমরা দেখেছি দুই ধরনের এসুরেন্স এঙ্গেজমেন্ট হয়। একটা হচ্ছে রিজনেবল এসুরেন্স, আর একটা হচ্ছে যে লিমিটেড এসুরেন্স। রিজনেবল মিন্স হচ্ছে যে আপনার অ্যাক্সেস 100%। কোথাও অডিট করতে যাচ্ছেন বা কোনো একটা কাজ রিভিউ করতে দিচ্ছে, আপনি এটা 100% চেক করবেন। চেক করে একটা রিজনেবল আপনি কনক্লুশন ড্র করতে পারবেন। বাট আপনাকে যদি বলে যে না, আপনাকে আমি রিজনেবল স্কোপটা দেব না, যে আমাকে অ্যাসাইন করতেছে, যে কাজটা আমাকে দিচ্ছে, সে বলতেছে, সে আমাদের এক্সাম্পল একটা ছিল মনে আছে কিনা, একটা ফ্ল্যাট বাই সেলের ইস্যুতে বলা হচ্ছে যে একটা ফ্ল্যাট, আমার ফ্ল্যাটের কোয়ালিটিটা ঠিক আছে কিনা সেটা তুমি এনশিওর করে দাও। ও যদি স্কোপ করে আমাকে দেয় যে ঠিক আছে তুমি শুধু ভিজিট করো আর হচ্ছে যে এইটা পলিসি প্রসেস অনুসারে হয়েছে কিনা সেটা তুমি আমাকে এনশিওর করো, তাহলে আমি কি করলাম, পলিসি প্রসেস বলতে আমার রাজুকের পলিসি প্রসেস চলে আসলো, রাজুকের প্ল্যান ঠিক মতো হচ্ছে কিনা সেটা আমি দেখবো। পাশাপাশি হচ্ছে যে ভিজিট করে আমি দেখতে পারি হচ্ছে যে বিল্ডিংটাতে ড্যাম্প, ওই ফ্ল্যাটটাতে ড্যাম্প হয়েছে কিনা, কোনো স্যাঁতসেঁতে ভাব আছে কিনা, কোনো ফ্র্যাকচার আছে কিনা, এই ইস্যুগুলি আমার নজরে আসতে পারে। এইসব জিনিসগুলো আমি অ্যানালিসিস করে রিভিউ করে দেন হচ্ছে যে আমি একটা কনক্লুশন ড্র করব। একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি দেখলাম প্ল্যান ঠিক আছে কিনা, ঠিক আছে ওকে, প্ল্যান যেভাবে বলা আছে যে 2টা রুম হওয়ার কথা ছিল, একটা বাথরুম হওয়ার কথা ছিল, সেটা ঠিক আছে। আমি দেখলাম হচ্ছে যে কোনো ড্যাম্প আছে কিনা সেটাও দেখলাম, ফ্র্যাকচার আছে কিনা সেটাও দেখলাম। বাট আমি জানি না এই বিল্ডিংটা করার সময় রড দেখা যাচ্ছে যে 10 mm দেওয়ার কথা ছিল, দিয়েছে হচ্ছে 8 mm। আমি জানি না 5 বস্তা সিমেন্টের বালুর সাথে 1 বস্তা সিমেন্ট দেওয়ার কথা ছিল, ও হয়তো 6 বস্তা বালুর সাথে 1 বস্তা সিমেন্ট দিয়েছে। দ্যাট মিন্স এই যে কোয়ালিটিটা আমি এনশিওর করলাম না, একটা বেস মানে কঠিন একটা কোয়ালিটি বলা যায়, আমি ফ্লোর গুলো টেস্ট করতে পারলাম না, খুদাই করে এটা চেক করতে পারলাম না, এই স্কোপটা সে আমাকে দেয় নাই। দ্যাট মিন্স যদি আমি এটা ভেরিফাই করতাম, হতে পারে এটা কোয়ালিটিটা খারাপ হয়ে যেত। আমি বলতাম যে আসলে বিল্ডিংটা প্ল্যান ঠিক আছে, বিল্ডিংটা স্ট্রাকচার দেখতে খুব সুন্দর, বাট ওর যে মানে আমার যে কোয়ালিটিটা সেটা এনশিওর করে নাই, সে রড সিমেন্ট প্রপারলি দেয় নাই। দ্যাট মিন্স আমি চেক করলে হয়তো পাবো, হতে পারে ভালো হতে পারে খারাপ হতে পারে, তার মানে একটা ডাউট থেকে যাচ্ছে। এই ডাউটটা থাকার কারণে সে আমাকে অ্যাসাইন করেছে, সে এই স্কোপটা আমাকে দেয় নাই যে তুমি টোটালটা চেক করো। তার মানে আমাকে শুধু বলছে তুমি শুধু ডকুমেন্টেশন চেক করো আর পলিসি প্রসেসটা চেক করো আর হচ্ছে ভিজিট করে দেখো। কিন্তু এই যে ইস্যুটা চেক করতে দিল না, ক্রিটিক্যাল একটা পার্ট ছিল যে এটার কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করেছে কিনা। তাহলে আমি আমার ওইটা চেক না করা পর্যন্ত আমি কনফার্ম করতে পারতেছি না আসলে এই ফ্ল্যাটটার কোয়ালিটিটা ভালো, এই জন্য আমি রিজনেবল এসুরেন্স ড্র করবো। বাট ও যদি আমাকে দিত যে না, তুমি শুধু প্ল্যান চেক করবে না, বিল্ডিংটা আপাত দৃষ্টিতে যা দেখাচ্ছে সেটাই চেক করবে না, ইন এডিশন তুমি তোমার এক্সপার্টাইজ দিয়ে স্ট্রাকচারটার ডিপতে কোয়ালিটিটা এনশিওর করবা, ওই স্কোপটা যদি আমাকে দিত তাহলে আমি বলতাম এটা রিজনেবল এসুরেন্স। তার মানে সে আমাকে যেহেতু দেয় নাই, আমি বলবো এটা লিমিটেড এসুরেন্স। আরেকটা জিনিস হচ্ছে যে তার মানে হচ্ছে যে এই রিজনেবল এবং লিমিটেড এসুরেন্স হচ্ছে যে অডিট এভিডেন্স আমি কতটুকু গ্যাদার করছি সেটার উপর ডিপেন্ড করতেছে। এই এভিডেন্স যদি আমি সবকিছু গ্যাদার করতে পারি আমি রিজনেবল এসুরেন্স দেবো, আর যদি না আমার এভিডেন্স সাফিসিয়েন্ট না,
100% কনক্লুশন ড্র করার জন্য, সেক্ষেত্রে আমি লিমিটেড এসিউরেন্স দেবো। তার মানে এই লিমিটেড এসিউরেন্সটা স্কোপ দিয়ে একটা হচ্ছে, সে আমাকে অ্যাক্সেস দিচ্ছে না তুমি এই কাজটা করো। আরেকটা স্কোপ হতে পারে যে হ্যাঁ, ও আমাকে 100% অ্যাক্সেস দিল, যে না 100% অ্যালাউ করলো যে তুমি সবকিছু চেক করবা। হোয়ারেজ বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি নাই, কোনো এক্সপার্টাস নাই এই যে ক্রিটিক্যাল পার্টটা চেক করার জন্য। যদি এই ধরনের ইস্যু থাকে, ও আমাকে দিছে 100% তুমি চেক করার জন্য, হোয়ারেজ আমি পারছি না আমার ইনক্যাপাবিলিটির জন্য, ইন্ডাস্ট্রি ইনক্যাপাবিলিটির জন্য, এই ক্ষেত্রেও লিমিটেড এসিউরেন্স ড্র হবে। এটা একটা ক্রিটিক্যাল পার্ট ছিল। তার মানে আমরা বুঝলাম ওডি এভিডেন্স আমি যদি সাফিসিয়েন্ট গ্যাদার করতে পারি, রিজনেবল, আমি যদি সাফিসিয়েন্ট মানে ড্র না করতে পারি, স্কোপ থেকে হইতে পারে, অথবা কাজের ফিজিক্যালিটির উপর বেস করে যে আমাকে স্কোপ দিয়েছে 100%, বাট আমি 90% আমি চেক করতে পেরেছি, 90% হচ্ছে যে এনশিওর করতে পেরেছি, 10% আমার লিমিটেশনের জন্য পারছি না, এই ক্ষেত্রে রিজনেবল লিমিটেড এসিউরেন্স চলে আসবে। আরেকটা জিনিস দেখেছিলাম যে একটা ওয়ার্ড ছিল, অডিট এভিডেন্স ইজ পারসুয়েসিভ রাদার দ্যান কনক্লুসিভ। এই পারসুয়েসিভ এবং কনক্লুসিভ এটা সুন্দর দুইটা ওয়ার্ড ছিল, যে ক্ষেত্রে অডিটররা কোনো কিছু 100% চেক করতে পারে। আমরা বলেছিলাম যে ক্যাশের পার্ট, ক্যাশ যদি আপনি কোনো চেক করেন 100% আমরা চেক করতে পারি, তার মানে ক্যাশ চেক করলেই আপনি এটা হয়ে যাবে হচ্ছে যে 100% চেক করতেছেন কনক্লুসিভ। আপনি চেক করে আপনি লেজারে বলতেছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থাকার কথা 100 কোটি, আমি চেক করে পাচ্ছি 100 কোটি, কোনো ড্রব্যাক নাই, 100 তার মানে এটা হচ্ছে যে কনক্লুসিভ এভিডেন্স হয় এটা। এখন ইস্যু হচ্ছে যে সে আমাদের আপনার ঢাকা ব্যাংকে কেউ একজন আপনাদেরকে এঙ্গেজ করলাম অডিট করার জন্য, আপনি যে সব ব্রাঞ্চ এই ইয়ার এন্ডে গিয়ে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট চেক করবেন না, করবেন কি স্যাম্পল বেসিসে 10টা ব্রাঞ্চ। আমার ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হয়তো এফআইআরস এ দেখাচ্ছে হচ্ছে যে 500 কোটি, আপনি 10টা ব্রাঞ্চের কিউমিলেটিভ ব্যালেন্স 300 কোটি, 300 কোটি আপনি কনক্লুসিভ আপনি টানলেন, বাট আপনি তো বাকি 200 কোটি তো চেক করেন নাই। এমন হতে পারে না আমরা দেখা যাচ্ছে আমরা সে ম্যানেজমেন্টের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা ফ্রড ফর্জের সাথে ইনভলভ। আপনার অডিটরের কাজ হচ্ছে রিলাই করা, রিলাই তো করতেই হবে, 100% চেক করা সম্ভব না, বাট আপনি কি করলেন আমার প্রতি রিলাই করলেন, হোয়ারেজ কোন একটা অন্যান্য ব্রাঞ্চগুলোতে যে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতেছি, আমি বলতেছি এটা হচ্ছে যে আসলে ফেক বলতেছি, বাস্তবে ভোল্টে এই টাকাটা নাই, এটা হইতে পারে। তার মানে অন্যান্য ব্রাঞ্চে যে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কিন্তু আমি কনক্লুসিভ ড্র করলাম না, এখানে হচ্ছে পারসুয়েসিভ, মানে আমার যে লেজার এটার উপর বেস করে আপনার আগাতে বলো। ইন এডিশন একটু চেক করি, যদি বলি সেলস, কোন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে সেলস বলে 100 কোটি টাকা, আমরা কি করতেছি সেলস এর ডকুমেন্টস দেখতেছি, লেজারে কি আছে, সেলস প্রপারলি হয়েছে কিনা দেখতেছি, ডেলিভারি প্রপারলি, ডেলিভারি চালানগুলো দেখতেছি, অফিস কপিগুলো ঠিক আছে কিনা, কিন্তু আমি ইন এডিশন চেক করা সম্ভব না আমাদের পক্ষে, এই যে গোডসটা মানে স্টোর থেকে বের হয়ে এটা আসলে কাস্টমারের কাছে গিয়েছে কিনা, কাগজে কলমে ঠিক আছে, বাট বাস্তবে হচ্ছে যে মানে অ্যাকচুয়াল যে রিয়েল ট্রানজাকশনটা সেটা ঘটেছে কিনা, এটা অডিটের পক্ষে কখনোই কনফার্ম করাটা সো টাফ, তো এটা সম্ভব হচ্ছে না। আবার আমি বলতেছিলাম, আমরা একটা এক্সাম্পল নিয়ে আসছিলাম যে দেখা যাচ্ছে যে ফিক্সড অ্যাসেট বলতে পারি, বিভিন্ন জায়গায় ল্যান্ড আছে, কারণ আমার তো প্রত্যেকটা অ্যাসেট আমার পক্ষে সম্ভব না, একটা যদি ছোট্ট একটা অ্যাসেট হতো আপনি ইজিলি ফিজিক্যালি ভেরিফিকেশন করতে পারেন। আবার বলেছিলাম যে কিছু গাড়ি যদি হতো, যেটা অনেকগুলা গাড়ি, আপনি ডকুমেন্টেশন দেখতেছেন অনওয়ার্ড ডকুমেন্টেশন দেখতেছেন হচ্ছে যে ঢাকা মেঘে নামে গাড়িগুলো রেজিস্ট্রেশন হচ্ছে বিআরটি থেকে, বাট আপনি এই গাড়িগুলো বাস্তবে আছে কিনা আপনি তো দেখেন নাই, এমন হতে পারে গাড়ি নষ্ট, এটা অনেক আগে অবসোলেন্স হয়ে গেছে, আপনি তো দেখতেছেন না। তার মানে হচ্ছে যে এই যে ইস্যুগুলা, তার মানে অডিট এভিডেন্স মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে যে এটা কখনোই কনক্লুসিভ আমরা অডিটররা বলতে পারি না, আমরা বলতে পারি পারসুয়েসিভ, টেস্ট ওয়াইতে চেক করেছি, বাট এটা আমি 100% আমি বলতে পারি না যে এখানে 100টা গাড়ি বলছে, আমি 100টা গাড়ি তুমি চেক করিনি, আর 100টা গাড়ি বিভিন্ন এরিয়াতে ছিল, আমাকে তো সে ওই অডিটরের মানে যারা রেসপন্সিবল পার্টি তাদের পক্ষে সম্ভব না এই 100টা গাড়ি আমার সামনে নিয়ে আসা যে আমি ফিজিক্যালি কাউন্ট করবো, সেটাও সম্ভব না। তারপর এস্টিমেশন ইস্যু আছে, ইলেকট্রিসিটি আমরা চার্জ করি, হ্যাঁ, এই যে বিভিন্ন এই লিমিটেশন গুলোর কারণে আমরা সবসময় আমরা বলি মোস্ট অফ দ্য অডিট এভিডেন্স ইজ পারসুয়েসিভ রাদার দেন কনক্লুসিভ। কনক্লুসিভ ড্র করাটা সো টাফ, 1 and 1 এরকম হইতে হয়, 100 হইতে হয়। তারপর আর কি আছে আমাদের, আমরা ইন্স্যুরেন্স আমরা জানলাম, রিজনেবল, লিমিটেড ইন্স্যুরেন্স, আমরা জেনেছি হচ্ছে যে কনক্লুসিভ এভিডেন্স, পারসুয়েসিভ এভিডেন্স, স্যার তাহলে আর কি বলেন আছে? যে 90%, একটা কোশ্চেন বলেন যে 90% হলেও সেটা লিমিটেড অ্যাসুরেন্স বলতেছেন, বা তাহলে রিজনেবল হতে হলে কত পার্সেন্টের মতো হতে হবে? আচ্ছা, একটা ইস্যু হচ্ছে যে আপনার ওই স্যাম্পলিং এর ইস্যুটাই না, কারণ অডিটর কখন 100% করে না। এখন দেখা যাচ্ছে যে
90% ইস্যু আপনি চেক করলেন। সে এই যে আমরা দেখলাম এই যে ফ্ল্যাটের ইস্যুতে এটা মেজারমেন্ট করাটা কঠিন। এটা কত পার্সেন্ট? আপনি দেখলেন কোয়ালিটির ইস্যুতে। আপনি দেখলেন হচ্ছে প্ল্যান ঠিক আছে। প্রপারলি যে প্ল্যান আছে বিল্ডিং স্ট্রাকচারটা সেম আছে। আপনি ভিজিট করলেন, ফ্ল্যাটটা ঘুরে দেখলেন, বিল্ডিংটা দেখে স্ট্রাকচারে কোনো সমস্যা নাই। বাট এই যে একটা আপনি এই যে রড, সিমেন্ট প্রপারলি দিয়েছি কিনা, এটাকে ওয়াইডটা কতটুকু হবে? তার মানে আপনি হয়তো ৩ টা কাজ দিল। ৩ টা কাজ আমি করলাম। ধরেন হয়তো ১০ টা কাজ। ১০ টা কাজের আমি ৯ টা কাজ করে ফেললাম। ১ টা কাজ করি নাই। টোটাল কাজের 10% এটা কাজটা করি নাই। এই কাজটা কি? এই কাজটা হচ্ছে যে আমি এই কোয়ালিটিটার জন্য রড, সিমেন্ট প্রপারলি দিয়েছি কিনা সেটা আমি এনশিওর করতে পারিনি। দেখেন টোটাল কাজের 90% করে ফেলেছি। বাট 10% করি নাই। বাট 10% এর ওয়াইডটা 90% কাজকেও আবার করে ফেলতে পারতেছে। দ্যাট মিনস হচ্ছে এই 10% কাজ করে যদি দেখা যাচ্ছে একটা মেজর ফাইন্ডিং চলে আসতে পারে। যে বিল্ডিংটার ভিতরে স্ট্রাকচারটা ঠিক না। তার মানে কি? আপনি সবকিছু ঠিক আছে কিন্তু এই 90% ওয়াইডটা কিন্তু অনেক বেশি ক্যারি করতেছে। এইজন্য এটা হচ্ছে জাজমেন্টাল ইস্যু চলে আসছে। এই যে আমরা প্রফেশনাল জাজমেন্ট আছে না? এই জাজমেন্টের পয়েন্টটা চলে আসছে। যেখানে কমপ্লেক্সিটি ক্রিয়েট করবে, এই ধরনের ইস্যু অ্যারাইজ হবে, তখন হচ্ছে এই জাজমেন্টাল প্রপার জাজমেন্ট আমরা ইউজ করব। আচ্ছা, আজকে আমরা তাহলে আমাদের টপিকসে চলে আসি। সবাই তো স্টুডিও অডিট তো আমরা করেছি নাকি? কেউ কি আছে সেই ফার্মে যে বিভিন্ন প্রতিষ্ঠান অডিট করছি এমন? স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার, বাট ফুল স্ক্রিন করলে আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, ফুল করলে বোঝা যায় না। আচ্ছা, আজকের যে পার্টটা সেটা হচ্ছে স্ট্যাটুটরি অডিট। আমরা জানি ইন্স্যুরেন্স এনগেজমেন্টের কোনটা বড় বলেন তো? স্ট্যাটুটরি অডিট না ইন্স্যুরেন্স এনগেজমেন্ট? ব্রড মানে ইয়ের সেন্সে কি বলা যায়? এটা ন্যারো অথবা ব্রডার সেন্সে স্যার কোনটা হবে? অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট বিগ। হুম? অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট big part rather than statutory audit. Statutory রাইট, audit is a type of assurance engagement. রাইট আনসার। তার মানে হচ্ছে যে ইন্স্যুরেন্স এনগেজমেন্ট এটা ব্রডার সেন্সে এটা ইউজ হচ্ছে ইন্স্যুরেন্স এনগেজমেন্ট। এইটার একটা পার্ট হচ্ছে আমার স্ট্যাটুটরি অডিট। আবার বাংলাদেশে হচ্ছে স্ট্যাটুটরি অডিটটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অডিট। এটা আপনারা যদি অ্যানালাইসিস করে দেখেন কারা কারা অডিটটা করতেছে স্ট্যাটুটরি অডিট। কোম্পানি অ্যাক্ট অনুসারে সকল কোম্পানি করতেছে। আমার ব্যাংক কোম্পানি অ্যাক্ট অনুসারে সকল ব্যাংক করতেছে। ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাক্ট অনুসারে সকল ইন্স্যুরেন্স কোম্পানি করতেছে। এনজিও গুলো মাইক্রো রেগুলেটরি অথরিটির ইয়েতে ওনারাও সব অডিট করতেছে। ইন এডিশন আমাকে বলা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, জনস্বার্থ সংস্থা। জনস্বার্থ সংস্থা আমরা তার আগে আমরা আলোচনা করেছিলাম। যদি ফ্রি টাইমে আমি পাই কখনো এটা ডেফিনিশনটা আপনাদেরকে দেখাবো। কিছু ম্যাটেরিয়ালস টুলস আছে। বলা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের 30 কোটি যদি ক্রস করে, আমরা জানি যে প্রপার্টিশিপ যে কনসার্ন গুলো আছে, প্রপার্টিশিপ কনসার্ন বলতে তার মানে ব্যক্তি মালিকানা। ও কিন্তু কোনো লিগ্যাল এন্টিটি না, বাট তারপরও তাকেও পাবলিক ইন্টারেস্ট এন্টিটি হিসেবে কাউন্ট করে সে তার টোটাল অ্যাসেট ব্যালেন্স শিট সাইজ যদি 30 কোটির উপরে হয়, টোটাল লাইবিলিটি যদি 10 কোটির উপরে হয়, ওর প্রতিষ্ঠানে যদি কমপক্ষে 50 জন কর্মচারী যদি বেশি চাকুরি করে, তাকেও পাবলিক ইন্টারেস্ট এন্টিটি হিসেবে কাউন্ট হয়। তাহলে তাকেও অডিট করাতে হবে। তার মানে কি হয়? এই স্ট্যাটুটরি অডিট মানে হিউজ বাংলাদেশ পার্সপেক্টিভ। তার মানে সবাই মানে মোস্ট অফ দ্য মানে প্রতিষ্ঠান চলে আসে আমার স্ট্যাটুটরি অডিটে। এখানে কি বলছে? স্ট্যাটুটরি অডিট ইজ আ কি এক্সাম্পল অফ অ্যান ইন্স্যুরেন্স এনগেজমেন্ট ইন বাংলাদেশ। Auditors are subject to a variety of legal and professional requirements. এই অডিটরের ডেফিনিটলি তাকে থাকতে হবে লিগ্যাল এবং প্রফেশনাল রিকোয়ারমেন্ট। যে কেউ চাইলে অডিট নিতে পারে না, তাই না? আমরা জানি যারা সিএ কোয়ালিফাইড যারা পাস করে তারা এসিএ তারপর হচ্ছে যে এফসিএ হয়। তাদেরকে আমরা সার্টিফিকেট অফ প্র্যাকটিস সিওপি এটা আইসিবি থেকে নিতে হয়। তার মানে এই সার্টিফিকেট ছাড়া সে আবার কাজটা করতে পারবে না। ইন এডিশন তাকে আমরা জানি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, এই অ্যাক্টের আন্ডারে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, ওই কাউন্সিল থেকে আবার তাকে ওই সিএ ফার্ম মেম্বার সহ একটা পারমিশন নিতে হয়। ওই সিএ ফার্ম গুলোকে লিস্টেড হইতে হয়।
তার মানে আমার দেখেন লিগ্যাল ক্রাইটেরিয়া বা প্রফেশনাল রিকোয়ারমেন্ট গুলো চলে আসতেছে। প্রথমে হচ্ছে যে সিএ আপনাকে পাস করতে হবে। দেন হচ্ছে যে আপনার আইসিবি থেকে একটা সার্টিফিকেট নিতে হবে। ইন এডিশন আপনাকে একটা পারমিশন নিতে হবে। ফাইন্যান্সিয়াল এফআরসি থেকে নিতে হবে। আপনি নিলেন। তাই নেওয়ার পর কি আপনি চাইলেই কি আপনি কোন একটা ব্যাংক অডিট করতে পারবেন? পারা যাবে? কেউ একজন বলেন তো? আমি সব নিলাম। আমি সার্টিফিকেট অফ প্র্যাকটিস ইউপি নিলাম, এফআরসি সার্টিফিকেশন নিলাম। আর কি করতে হবে? আমি চাইলে এখন ব্যাংক অডিট করতে পারবো? স্যার না স্যার। প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে, কত একটা টাইম থাকে, ওই টাইম প্র্যাকটিস ছাড়া অডিট করার পারমিশন পাওয়া যায় না। তোরা যদি হায়ার করে তখন কি আমি অডিট করতে পারবো? ব্যাংক অডিট করার জন্য একটা এক্সপিরিয়েন্স লাগে, একটা সার্টেন লেভেলে ইয়ারের। আচ্ছা। আচ্ছা, তার মানে হচ্ছে যে এটা ইন এডিশন যদি আরেকটু ক্লিয়ারলি বলি, আপনি ব্যাংক অডিট করতে হলে বাংলাদেশ ব্যাংকের একটা ও আবার একটা লিস্টেড করে। আমাদের টোটাল অলমোস্ট 300 প্লাস হবে সিএ ফার্ম আছে, হ্যাঁ? তার মানে ব্যাংক অডিট করার জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে কোনো প্রপার্টরশিপ প্রতিষ্ঠান এলাও না। তার মানে হচ্ছে যে আপনার পার্টনারশিপ ফার্ম হচ্ছে যে ব্যাংক অডিটের জন্য এলাও। দ্যাট মিনস আপনি প্র্যাকটিস করার সময় আপনি কি কোনো একটা ফার্মের পার্টনার হবেন নাকি ইন্ডিভিজুয়াল হবেন, এই ইস্যুটা ফিউচার থিংকিং এর উপর ডিপেন্ড করবে আপনি ব্যাংক অডিট করবেন কিনা। তো যদি ব্যাংক অডিট করতে চান তাহলে আপনি পার্টনারশিপ ফার্ম খুলতে হবে। তার মানে হচ্ছে ব্যাংকের একটা লিস্টেড হইতে হবে। এখন ব্যাংকের লিস্টেড চাইলে যে কেউ পারে না। তার মানে আপনার এক্সপেরিয়েন্স, অনেক দিনের কাজের এক্সপেরিয়েন্স এর উপর ডিপেন্ড করে ব্যাংক একটা এনলিস্টেড করে যে এতগুলা ফার্ম, 35টা ফার্ম বা 50টা ফার্ম হচ্ছে যে ব্যাংক অডিটের জন্য এলিজিবল। আবার দেখেন বলা হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলা, এই যে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য আবার ইজার একটা লিস্টেড থাকে যে ইজার লিস্টেড হতে হবে, তাহলেই তারা ইন্স্যুরেন্স কোম্পানি করবে। আবার বলা হচ্ছে কি যারা লিস্টেড কোম্পানি, দ্যাট মিনস হচ্ছে যে যাদের শেয়ার মার্কেটে বাই সেল হয়, ট্রেডিং হয়, তাদের জন্য বলা হচ্ছে বিসেক এর আবার লিস্টেড হইতে হবে। তার মানে রিকোয়ারমেন্টের কিন্তু শেষ নাই। দ্যাট মিনস এই যে এই ইস্যুগুলো চলে আসছে যে ভ্যারাইটি অফ লিগ্যাল এন্ড প্রফেশনাল রিকোয়ারমেন্টস চলে আসলো। ইন এডিশন কোম্পানি অ্যাক্টে কিছু লিমিটেশন দেওয়া আছে যে কোয়ালিফিকেশন অফ অডিটর অর মানে ডিসকোয়ালিফিকেশন অফ অডিটর, এই ধরনের কিছু পয়েন্ট আছে। ওইগুলা আপনাকে মেইনটেইন করেই দেন হচ্ছে স্ট্যাটিউটরি অডিটের জন্য আপনি এলিজিবল হবেন। তারপর বলা হচ্ছে কি এই যে আমি সব ঠিক আছে, সব ক্রাইটেরিয়া আমি ফুলফিল করলাম, আমি এখন হচ্ছে যে স্ট্যাটিউটরি অডিট করব। স্লাইডটা তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার। ইয়েস স্যার, আরেকটু জি, স্যার। জুম করলে ভালো হয় স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ, আমাকে এটা হচ্ছে কি আপনারা সবাই ফ্রি ফ্র্যাঙ্কলি সবকিছু বলবেন। তাহলে কি হয়, এই যে মনে করেন তার আগে বলেন নাই যে কেউ হয়তো বলেন নাই যে জুম করে একটু বড় করেন, হ্যাঁ? তাহলে আমরা বুঝতে সুবিধা হতো। দেখেন কি বলা হচ্ছে, audits are composed of 5 principal stages. কি কি প্রিন্সিপাল স্টেজেস বলা হচ্ছে যে obtaining the engagement, planning, procedure, review, reporting. এই যে অডিটটা আপনি সিএ ফার্ম দিয়ে ফেলেন, সব ক্রাইটেরিয়া ফুলফিল হবে। আপনি কি চাইলেই আপনার ঘরে মানে আপনার অফিসে চলে আসবেন অডিট? এত সহজ না। অডিটের জন্য কি হয়, প্রথমে হচ্ছে যে obtaining the engagement, এটা করার আগে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাদের ঢাকা ব্যাংকে অনেক ফার্ম আমাদের এখানে হচ্ছে যে এজিএম হওয়ার আগে হচ্ছে যে আমাদেরকে ওদের ইন্টারেস্টটা শো করে। দেন হচ্ছে যে ওরা আমাদেরকে এই ইন্টারেস্টটা যখন বাই লেটারে পাঠায়, এটা এমডি বরাবর ইস্যু করে, আমরা তখন অ্যানালাইসিস করি। পরবর্তীতে এটা এজিএম এ পাস হয়। তার মানে আপনাকে এখানে রেফারেন্সের মাধ্যমে আসতে হয়, কোনো না কোনো রেফারেন্সের মাধ্যমে আসতে হয়। আরেকটা অপশন হচ্ছে যে নরমালি প্রতিষ্ঠানগুলো একটা সার্কুলেট করে যে ওরা একটা দেয়, প্রজ্ঞাপন ইস্যু করে যে যারা এই অডিটটা করতেছেন তারা এখানে বিড করেন। তার মানে তারা এই সার্কুলার পাওয়ার পর দেন হচ্ছে প্রপার ওরা কোয়ালিফিকেশন দিয়ে দেয় কি কি করতে হবে না করতে হবে, দেন ওইটা সাবমিট করতে হয়। দেওয়ার পর হচ্ছে ওদের অ্যানালাইসিস করার পর দেন হচ্ছে যে অডিটটা পায়। তার মানে ইনিশিয়ালি আমরা এই কাজগুলো করার পর হচ্ছে যে অবটেইনিং দ্য এনগেজমেন্ট, এটার অনেক কাজ আছে, অনেক ধাপ আছে, এটা নিয়ে একটা চ্যাপ্টার থাকবে। দেন হচ্ছে প্ল্যানিং, অডিট পাওয়ার পর এখানে প্ল্যানিং ইস্যু আছে, আমি কিভাবে কাজটা করবো, প্রসিডিউর গুলো চলে আসবে, কি কি প্রসিডিউর করব, টেস্ট অফ কন্ট্রোল করব না অ্যানালিসিস করব না অ্যানালিটিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই করব না টেস্ট অফ ডিটেইলস কাজটা করব। ইন এডিশন দেখা যাচ্ছে রিভিউ করতে হয় যে সকল ডকুমেন্টস আপনি যে এভিডেন্স গুলো গ্যাদার করবেন, এটা দেখা যাচ্ছে আপনার লাইন ম্যানেজার
আপনার টিম লিড রিভিউ করবে। রিভিউ করে আসলে কি প্রপার আপনি সাফিসিয়েন্ট এভিডেন্স গ্যাদার করেছেন কিনা সেটা এনশিওর করবেন। এই রিভিউটা আপনার দেখা যাচ্ছে যে ইউজুয়ালি ম্যানেজার লেভেলে হয়। ইন এডিশন দেখা যাচ্ছে যে যিনি আপনার প্রিন্সিপাল থাকবেন উনি এটা রিভিউ করবেন। রিভিউ করে দেন হচ্ছে যে রিপোর্টটা ড্র করবেন। এই রিপোর্টটা কি হবে? একটা জিনিস একটু বলে রাখি, এই যে অডিটটা, এই অডিটটার ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পেরেছি ইস্যুরেন্স এনগেজমেন্টের একটা পার্ট হচ্ছে অডিট। অডিটের ক্ষেত্রে আমি এই স্লাইডটা শুরুতে দেখিয়েছিলাম। অডিটের ক্ষেত্রে কি ফলো করব? এই যে আইসা 37 আইসা আছে, হ্যাঁ? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং 200 থেকে 810 এই আইসাটা আসলে অডিট করার ক্ষেত্রে আইসাটা ফলো করতে হয়। আর অন্যান্য এই যে ইস্যুরেন্স এনগেজমেন্টের জন্য এই যে ISAE 5 টা ফলো করতে হয়, হ্যাঁ? আর ISRE আছে রিভিউ এনগেজমেন্ট টাইপের যদি হয়, যে কোয়ার্টারলি আপনাকে বললাম যে আপনারা ঢাকা ব্যাংকের কোয়ার্টারলি আমার অ্যাকাউন্টসটা রিভিউ করে দেখান। কোনো ভুলভ্রান্তি আছে কিনা, হ্যাঁ? রিভিউ সার্ভিসেস বিভিন্ন সার্ভিস যদি হয় ISRS 2 টা স্ট্যান্ডার্ড আছে। ISRE রিভিউ এনগেজমেন্ট 2 টা আছে। ইস্যুরেন্স এনগেজমেন্টের জন্য 5 টা স্ট্যান্ডার্ড আছে। আর কোয়ালিটি কন্ট্রোলটা ISQM এটা হচ্ছে যে আসলে অডিট এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হয়। এটা কোয়ালিটিটা যে করেছেন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট পার্টনার দিয়ে আবার এটা কোয়ালিটিটা মেজারমেন্ট করে, সেটা 2 টা স্ট্যান্ডার্ড আছে। তার মানে আমরা বুঝে গেলাম যেহেতু আমরা এখন অডিট নিয়ে মোস্ট অফ দ্য চ্যাপ্টার কিন্তু এখন অডিট নিয়ে আসবে। সব আসবে আইসা নিয়ে। আচ্ছা, তারপরে আমরা ধাপে ধাপে যাব। আমরা লার্নিং গুলো আমরা তখন বুঝবো। আর এখন ডিটেইলসটা না বলি। প্রফেশনাল স্কেপটিসিজম এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড হচ্ছে প্রফেশনাল স্কেপটিসিজম। সে আমি তো 10 ইয়ার্স এর মতো 11 ইয়ার্স হচ্ছে যে অডিটে ছিলাম। প্রফেশনাল স্কেপটিসিজমের একটা হচ্ছে যে এটা কি স্কেপটিসিজম মানে সন্দেহ প্রবণতা। তার মানে পারফেক্ট অডিটর হইতে হলে তার মানে স্কেপটিসিজমটা বেস্ট থাকা উচিত। সে আপনি কোথাও অডিট করতে গেলেন, ইনিশিয়াল আপনার এনগেজমেন্ট করলো যে কোনো একটা ব্যাংকের অডিট করতে যাবা। আপনি গেলেন, আপনি যাওয়ার পর বললেন যে এই যে ডকুমেন্টস গুলো আমাকে দেন। তো যাদের কাছে চাইলেন নরমালি ফাইন্যান্সের মাধ্যমে আসে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলছে যে দেখেন এই ডকুমেন্টস গুলো আপনাকে দিচ্ছি। এখানে আমরা খুব সুপার ডুপার এখানে কোনো অনিয়ম নাই। দেখেন প্রপার ডকুমেন্টস দিলাম। আপনি ডকুমেন্টস দেখে দেখছেন যে খুব সুন্দর। কম্পিউটার সিস্টেম থেকে আপনার ডাটা দিয়েছি। কোনো অনিয়ম মনে হচ্ছে আপনার কাছে মনে হয় না। আর যিনি দিচ্ছেন উনিও বলতেছে ভাই আমাদের সব ডকুমেন্টস ঠিক আছে। আপনি নিশ্চিন্তে থাকেন। আপনি কাজ করেন, হ্যাঁ? তো আপনার মাঝে এই যে স্কেপটিসিজম যদি না থাকে, এই যে একটা ডকুমেন্টস দিল, আপনি অলওয়েজ চিন্তা করবেন যে এই ডকুমেন্টস এর মাঝে অ্যানোমালি থাকতে পারে, উইন্ডো ড্রেসিং থাকতে পারে। তার মানে বিভিন্ন অনিয়ম থাকার সম্ভাবনা পসিবিলিটি হাই। কেন? কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান চায়, স্পেশালি দেখা যাচ্ছে যারা মানে লিস্টেড কোম্পানিগুলা, ব্যাংকগুলা অলওয়েজ চায় যে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার জন্য। প্রফিট ম্যাক্সিমাইজ করে একটা কম্পিটিশন থাকে ইন্ডাস্ট্রিতে। প্রফিট ম্যাক্সিমাইজ করলে কি হয়? ওরা চায় হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ হলে হচ্ছে যে শেয়ার হোল্ডাররা যাদের বরাবর আমরা রিপোর্টে ইস্যু করি তারা ডিভিডেন্ড বেশি পাবে। আবার কি ম্যানেজমেন্ট বোর্ডের কাছে ভালো ও একটা স্পেশাল ইনসেনটিভ পাবে। অল এমপ্লয়ি প্রফিট বেশি হলে ইনসেনটিভ পায়। আমরা সবাই জানি 4টা 5টা 6টা 7টা অনেক ব্যাংক ওয়ালি ব্যাংক দেখা যাচ্ছে 7টা পর্যন্ত ইনসেনটিভ দিচ্ছে। 7টা বেসিকের সমপরিমাণ দিচ্ছে। 1 বছরের কাজের ইয়েটা। তার মানে এই যে প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য ইনটেনশনটা এটার কারণেই কিন্তু কি হয়? বিভিন্ন অ্যানোমালি ক্রিয়েট করে। এই প্রফিট ম্যাক্সিমাইজ গুলো হতে পারে বিভিন্ন কারণে। স্পেশালি একটা মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে প্রভিশন শর্টফল রাখা। তার মানে হচ্ছে যে সে ব্যাংকের দেখা যাচ্ছে মোস্ট অফ দা মানে অ্যাসেট এর বড় পার্ট হচ্ছে যে আমরা জানি লোনস এন্ড অ্যাডভান্স অর ইসলামিক কনসেপ্ট হচ্ছে ইনভেস্টমেন্ট বলে। এই ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে যে টোটাল ব্যালেন্স শিট সাইজ যদি 50,000 কোটি হয়, দেখা যাচ্ছে যে 40,000 কোটি হচ্ছে লোনস এন্ড অ্যাডভান্স দেয়া। এই লোনস এন্ড অ্যাডভান্স গুলো হচ্ছে যে আইফআরএস 9 অনুসারে করার কথা। আমরা যেটা বলেছিলাম হচ্ছে যে 2027 এটা ইমপ্লিমেন্ট হবে। ইন দ্য মিন টাইম হচ্ছে আমরা বাংলাদেশ ব্যাংকের একটা মাস্টার সার্কুলার আছে। ওই ক্রাইটেরিয়া হচ্ছে সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল, ব্যাড এন্ড লস এই ক্রাইটেরিয়া করে হচ্ছে যে 100% প্রভিশন বিল্ড আপ করতে হয়। এগুলো আর পরে যারা অডিট করবেন রিয়েল ফিল্ডে তখন এটা বুঝতে পারবেন। এখন অডিটররা কি করতেছে? একটা দেখা যাচ্ছে কাস্টমার টাকা দিচ্ছে না, কোনো কিস্তি দিচ্ছে না। 3টা কিস্তি গেলে এসএস হয় 20% প্রভিশন বিল্ড আপ করতে হবে। ও প্রভিশন বিল্ড আপ করলো না, ও সিস্টেমে মার্ক করলো না। এটা হচ্ছে যে ক্লাস ইভেন্ট এসএস সাবস্ট্যান্ডার্ড। এটা আবার সিআইবি তে রিপোর্ট করতে হয়। সিআইবি তে বলে দিতে হয় সাবস্ট্যান্ডার্ড। ওইদিকে আমরা পরে যাব। তার মানে প্রফেশনাল স্কেপটিসিজমটা ইস্যু আসছে যে যে কোনো ডকুমেন্টস অডিটরকে দিলে হচ্ছে যে অলওয়েজ মনে একটা কোশ্চেনিং মাইন্ড থাকতে হবে যে এই ডকুমেন্টসটা সে উনি যতই বলুক না কেন, ডকুমেন্টসটা দেখে যত স্বচ্ছ মনে হোক না কেন, বাট আমি এটার প্রত্যেকটা এলিমেন্টস আমি রিভিউ করে দেখবো এখানে অ্যানোমালি থাকতে পারে, বিভিন্ন অনিয়ম থাকতে পারে।
উইন্ডো ড্রেসিং থাকতে পারে। এই যে এই স্কেপটিসিজমের যেমন আমি ইন্টারনাল অডিটর ছিলাম যেটা বলছিলাম 11 বছর ধরে অডিটর ছিলাম। দেখা যাচ্ছে কি অলওয়েজ যেখানে যাই বেস্ট অডিটর হিসেবে ট্রাই করেছি কাজ করার জন্য ফিল্ডে এসে ট্রাস্ট ব্যাংক সেই 7-8 বছর আগে ছেড়ে দিয়েছে। কিন্তু এখনো সবাই বলে যে না আমরা বেস্ট অডিটর ছিলাম। অলওয়েজ কি করতাম? অলওয়েজ দেখা যাচ্ছে কোনো কিছু ইয়ে করতাম না। প্রত্যেকটা ইস্যুতে স্কেপটিসিজমটা থাকতো। এটার ইমপ্যাক্ট অবশ্যই ফ্যামিলিতে গিয়েও পড়ে। তারা বেস্ট অডিটর হবে, তাদের আবার ফ্যামিলিতেও দেখা যাচ্ছে কি আপনি কোনো কিছু বলা মাত্রই এটা ডিপতেই বুঝে যাবেন যে এটা কি হইতে যাচ্ছে। মানে আপনি এখানে বলে দেখা যাচ্ছে এটা 10 মিনিট পরে ইস্যু আসার কথা। আপনি প্রেডিক্ট করতে পারবেন যে কথা বলা মাত্রই বুঝতে পারবেন। এই হচ্ছে স্কেপটিসিজম। আমরা আরো পরে যাব। তার মানে বেস্ট অডিটর হইতে গেলে আসলে প্রফেশনাল স্কেপটিসিজমটা আপনাকে অবশ্যই বেস্ট হইতে হবে। হিস্টরি অডিটে কি বলছে? An audit is historically the most important type of assurance service in Bangladesh. বলা হচ্ছে most important type of assurance service in Bangladesh. এটা একটা পয়েন্ট বললো। তারপর this is because a legal requirement that all companies over a certain size have an audit. তার মানে এখানে বলতে হচ্ছে প্রত্যেকটা কোম্পানি কি over a certain size আমাদের দেশে হচ্ছে যে কোনো ইয়ে নাই, সব কোম্পানিকে অডিট করতে হয়। With small company এসএমই যে কোম্পানিগুলো আছে আমরা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো বলি সেটারও অডিট করতে হয়, যদিও কিছু কিছু আইএফআরএস ওদের জন্য রিল্যাক্সেশন আছে। Statutory external auditor is therefore one of the most common form of assurance engagement. Statutory external audit is therefore one of the most, এটা আমরা বুঝে গেলাম। এটা ডেফিনেশনটা কি? এসুরেন্স এঙ্গেজমেন্টের মতোই এটারও ডেফিনেশন সিমিলার। দেখেন কি বলছে? অবজেক্টিভ is to enable the auditor to express an opinion, সে opinion draw করবে। সে express an opinion কিসের উপর? Whether the financial statements are prepared in all material respects in accordance with applicable financial reporting framework. আমরা যদি আরেকটি ডেফিনিশন এইভাবে বলি, auditor express an opinion on the financial statements which is prepared by management, তাই না? এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যেটা প্রিপেয়ার করতেছে ম্যানেজমেন্ট, whether it is reflected true and fair view রিফ্লেক্ট করে কিনা in accordance with the applicable financial reporting framework. তার মানে এই যে আইএস এবং আইএফআরএস অনুসারে সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করছে কিনা সেইটার উপর আমরা একটা ওপিনিয়ন দেব। এই ওপিনিয়নটা আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু এন্ড ফেয়ার ভিউ রিফ্লেক্ট করে কিনা সেটা আমরা জানাবো। এই হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশনে আমাদের ইস্যুয়েন্স সার্ভিসের মতোই এখানে 3টা পার্টি ইনভলভমেন্ট থাকে। ওই অডিট রিপোর্টগুলো সব ক্ষেত্রে শেয়ার হোল্ডারকে অ্যাড্রেস করা হয় টু দ্য শেয়ার হোল্ডার্স। এটা আমরা জানি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তার মানে এটা হচ্ছে যে আমরা জানি বুঝলাম হচ্ছে যে সাবজেক্ট ম্যাটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না, তার আগে ইয়েতে জেনেছিলাম। এই রেসপন্সিবিলিটি কার্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ারের ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? কারা? ক্লায়েন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্ট বলতে হ্যাঁ, এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন, এখানে একটা জিনিস একটা ক্রিটিক্যাল ইস্যু আছে যদিও। মূলত বোর্ড অফ ডিরেক্টরস যারা, হ্যাঁ, তারা হচ্ছে যে মানে তাদের গাইডেন্স হচ্ছে যে আমরা এখানে একটা সিনিয়র ম্যানেজমেন্টের একটা টিম থাকে, এমডি সহ একটা সিনিয়র ম্যানেজমেন্টের একটা টিম থাকে। এই টিমটাই মূলত মেইন কাজগুলো করছে। এখন যদিও এখানে বলা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস হচ্ছে যে থ্রি পার্টি ইনভলভমেন্টের একটা পার্ট হচ্ছে রেসপন্সিবল পার্টি হিসেবে কাউন্ট করছে বোর্ড অফ ডিরেক্টরস। আপনি একটু যদি চিন্তা করে দেখেন বোর্ড অফ ডিরেক্টরস কিন্তু ওয়ান কাইন্ড অফ শেয়ার হোল্ডার, তাই না? মোস্ট দ্যাট মিন্স 50% অ্যাবভ শেয়ার কিন্তু বোর্ড অফ ডিরেক্টরস এ থাকে। মূলত আসলে রেসপন্সিবল পার্টি বলতে আমি আমার দৃষ্টিতে হচ্ছে যে ম্যানেজমেন্ট হচ্ছে যে এখানে ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যে অডিট ফার্ম যিনি কাজটা করছেন, ইনি হচ্ছে অডিট ফার্ম। এই হচ্ছে 3টা পার্টি, এটা শেয়ার হোল্ডার্স, আর এটা হচ্ছে রেসপন্সিবল পার্টি অর ম্যানেজমেন্ট, এখানে বলা হচ্ছে যদি বোর্ড অফ ডিরেক্টরস, আর একটা হচ্ছে অডিট ফার্ম প্র্যাকটিশনার। সাবজেক্ট ম্যাটার কি? এই অডিট গুলো ইউজুয়ালি হচ্ছে যে মানে অল ক্ষেত্রে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর এই অডিটটা করাটা লাগে। রিলিভেন্ট ক্রাইটেরিয়া কি? আমরা জানি ল এন্ড অ্যাকাউন্টিং আইএস এবং আইএফআরএস হচ্ছে যে ক্রাইটেরিয়া। এখানে আইএস এবং আইএফআরএস অনুসারে ম্যানেজমেন্ট তার অ্যাকাউন্টস প্রিপেয়ার করেছে কিনা, অডিটর তার আইসা অনুসারে কাজটা করে বলবে যে না আইএস এবং আইএফআরএস অনুসারে কাজটা করেছে অথবা করেনি। আরেকটা হচ্ছে এভিডেন্স। এই যে আইএস এবং আইএফআরএস অনুসারে করেছে বা করে নাই, আপনাকে যদি বলি কাউকে সে আমার সম্পর্কে কেউ একজন কমেন্টস করলো যে না আপনি ভালো না, তখন আমি ফার্দার কোশ্চেন করবো কি ভাই আমি কি করেছি, তখন আপনাকে আনসারটা দিতে হবে। আপনি যে আনসারটা না দিতে পারেন তাহলে আমি কি বলবো?
ভাই আপনি কিসের ভিত্তিতে কথা বলছেন? ভেগ কথাবার্তা এসব বলেছেন। এটা তো আপনার মুখে মোটেই মানায় না। তার মানে কি? এটা তো একটা ব্যক্তির ইস্যু। প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি বলতেছেন ভাই, অ্যা সে কোন একটা ব্যাংক অডিট করতে গেলেন। আপনি বললেন যে, "আপনার তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ রিফ্লেক্ট করছে না।" এই কথা বলা মাত্রই আপনি যে অডিটর মানে কেমত লাগবে? আপনাকে বলতে হবে যে আসলেই করছে না, এই হচ্ছে আপনার এভিডেন্স। ওরা বলবে যে কিসের ভিত্তিতে আপনি বলতেছেন আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ রিফ্লেক্ট করছে না। তার মানে আপনার প্রপার এভিডেন্স দেখাতে হবে। আপনার কাজ করে বলতে হবে আপনার ব্যালেন্স শিট সাইজ ৫০,০০০ কোটি টাকা। whereas আপনার ৩০,০০০ কোটি টাকা ক্লাসিফাইড হয়ে গেছে, আপনি প্রভিশন বিল্ড আপ করেন নাই। এই হচ্ছে আমার এভিডেন্স। তখন সে কোন কথা বলতে পারবে না। তার মানে অডিটরের যদি প্রপার এভিডেন্স না থাকে, তার যে কনক্লুশনটা ড্র করবে এটা রং হবে। আর এই কনক্লুশন যদি ড্র করে রং না, করার সুযোগই থাকবে না। তখন ওই প্রতিষ্ঠান চিন্তা করবে যে আমি অডিটরকে চেঞ্জ করি। ১ নাম্বার ইস্যু চলে আসবে যে অডিটরের কোয়ালিফিকেশন ইস্যু নিয়ে চলে আসবে। তার মানে সে অলওয়েজ ওই প্রতিষ্ঠানের কাছে ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। যে এই অডিটর আসলে পারফেক্ট অডিটর না। সে কিসের ভিত্তিতে মানে উল্টাপাল্টা কমেন্টস করে কোন এভিডেন্স ছাড়াই সে কথাবার্তা বলে। তার মানে আপনার আসলে ওই প্রতিষ্ঠানে আর অ্যাক্সেস থাকবে না। এই একবার যদি কোন একটা অডিট ফার্মের গুড়ি নষ্ট হয়ে যায়, কারণ একটা ব্যাংকে যদি গুড়ি নষ্ট হয়, কারণ ইন্ডাস্ট্রি খুব ছোট আমরা জানি। কয়টা ব্যাংক? ও একটা আরেকটার সাথে কানেক্টেড। ওনারা বলবে যে এই অডিট ফার্ম তো একটা রং দেখা যাচ্ছে যে কনক্লুশন ড্র করতে যাচ্ছিল, কোন এভিডেন্স ছাড়াই। সে কিসের ভিত্তিতে অডিট করলো? কোন টিম পাঠিয়েছে? ওরা কোন কিছু না জেনে বুঝে অডিট কনক্লুশন ড্র করে। এই ইস্যু তার মানে হচ্ছে যে আপনার আর প্র্যাকটিস করা লাগবে না। বুঝতে পেরেছেন? তার মানে এভিডেন্সটা কি? মোস্ট তার মানে এখানে বলা হচ্ছে কি? As has been said earlier, sufficient and appropriate evidence is required to support or to draw an assurance or audit opinion. তারপর বলেছে রিটেন রিপোর্ট। এই এভিডেন্স এর উপর বেস করে সিএ ফার্ম গুলা আপনার প্রিন্সিপাল একটা রিপোর্ট যে ইয়েটা করবে মেইন রিপোর্টের যে ওপিনিয়নটা ওইটাতে উনি ড্র করবেন। হ্যাঁ, দিস রিপোর্ট ইজ রিজনেবল অ্যাসুরেন্স। এখানে যে রিজনেবল অ্যাসুরেন্স টা এখানে এই রিপোর্টটা হচ্ছে যে অডিটের ক্ষেত্রে হচ্ছে যে আমরা জানি ৫ টা ক্যাটেগরি একটা রিপোর্ট থাকবে। এটা আমরা আরো পরে পাবো। সম্ভবত চ্যাপ্টার 4 এ আমরা পাবো। উনি যে রিপোর্টটা ড্র করবে এটা আইদার হবে এই জাস্ট অডিটের জন্য। এটা কি হবে? আইদার আনমডিফাইড রিপোর্ট অর মডিফাইড রিপোর্ট। আনমডিফাইড রিপোর্টের আরেকটা পার্ট আছে, আমরা এটা ডিটেইলস আলোচনা করব। আনমডিফাইড রিপোর্ট উইথ এমফাসিস অফ ম্যাটার। আর মডিফাইড রিপোর্টকে তিনটা ভাগে ভাগ করেছে, কোয়ালিফাইড রিপোর্ট, অ্যাডভার্স রিপোর্ট এন্ড ডিসক্লেইমার। এটা আমরা পরে ডিটেইলস করব। দেন আসছে হচ্ছে যে কি the key outcome of the statutory audit is the audit opinion. আসলেই দেখেন যত অডিট ফার্মে যত কার্যক্রম সে কি করতেছে, এনগেজমেন্ট পাওয়ার পর থেকে তার শুরু হয় অ্যানালাইসিস। সে প্ল্যানিং করতেছে, কাজটা কিভাবে করবে না করবে। সে ফিল্ডে দেখা যাচ্ছে যে টেস্ট অফ কন্ট্রোল করতেছে, টেস্ট অফ ডিটেইলস করতেছে, অ্যানালিটিক প্রসিডিউর এপ্লাই করতেছে, রিভিউ করতেছে। ম্যান পাওয়ার দেখা যাচ্ছে ব্যাংক অডিটের জন্য ৩ মাস ধরে একটা দেখা যাচ্ছে ১৫ জনের একটা টিম কাজ করতেছে। কাজ করার পরে এন্ডিং এ একটা কনক্লুশন ড্র করতেছে। এইটাই হচ্ছে যে মূলত অডিট ওপিনিয়ন হচ্ছে যে কি আউটকাম অফ দ্য স্ট্যাটিউটরি অডিট is the audit opinion. In Bangladesh, auditor will normally express their audit opinion by reference to the true and fair view. বাংলাদেশে normally আমরা true and fair view বলতেছি। এটা ওয়ার্ল্ডে আসলে true and fair view বলবে। Which is expression of reasonable assurance. Which is an expression of reasonable. True and fair view বললে এটা হবে reasonable assurance. আমরা জানি reasonable assurance মানে হচ্ছে ভালো। True and fair view ও দুইটা ওয়ার্ড চলে আসছে। While this term is at the heart of the audit, true and fair are not that defined in law or audit guidance. True and fair কোনো ল দ্বারা ডিফাইন করা নাই অথবা অডিট গাইডেন্স দ্বারা এটা ডিফাইন করা নাই। However, for practical purpose, the following definition are generally accepted. True মানে সত্য, তাই না? আমরা সেই আবার আগের এক্সাম্পলে চলে যাই। ট্রু কোনটা আপনি ইজিলি বলতে পারবেন। আমরা বলেছিলাম যে নরমালি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আপনি কাউন্টিং করে বলে দিতে পারেন এত আপনার লেজারে আছে ১০০ কোটি, আমরা কাউন্টিং করে ১০০ কোটি পেয়েছি। তাহলে ট্রু। এখানে ফেয়ার বলার কোনো সুযোগ নেই। 100 এ 100 এটা একুরেসি। আমি এটা ১০০ তে ১০০ মার্ক করলাম। In addition, the information conforms with required standards and law. The accounts have been correctly extracted from the books and records. এটা হচ্ছে ট্রু। তার মানে ট্রু ইউজুয়ালি খুব কম কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা ট্রু বলতে পারি। ফেয়ার দেখেন, ফেয়ার মোস্ট অফ দ্য কেসেস আমরা ফেয়ার বলি।
অ্যাজ লাইক এজ ওই যে পারসুয়েসিভ এভিডেন্স যেটা আমরা বলতেছিলাম। কনক্লুসিভটা হচ্ছে যে ট্রু এর সাথে সিমিলার, ফেয়ার হচ্ছে যে পারসুয়েসিভ এভিডেন্সের মতো। ইনফরমেশন ইজ ফ্রি ফ্রম ডিসক্রিমিনেশন এন্ড bias in compliance with expected standards and rules. The account should reflect the common substance of the company's underlying transaction. এখানে বলছে কমন সাবস্টেন্স অফ দ্য কোম্পানিজ আন্ডারলাইং ট্রানজাকশনস। এখানে ইম্পর্টেন্ট একটা কথা বলেছে যে আমরা যদি একটু চিন্তা করি, আপনি একটা প্রতিষ্ঠানের অডিট করতে গেলেন, গিয়ে দেখলেন হচ্ছে যে প্রতিষ্ঠান একটা ল্যান্ড এন্ড বিল্ডিং নিয়েছে গুলশানে। ডকুমেন্টস টাইটেল ডিড ঠিক আছে, টাইটেল ডিড দেখলেন যে না, টাইটেল ডিড হচ্ছে যে সাবডিভিশন অফিসে রেজিস্ট্রেশন হয়েছে, এটা ওই প্রতিষ্ঠানের নামে চলে আসছে, ঠিক আছে। কিন্তু আপনি যখন প্রতিষ্ঠানটি ভিজিট করলেন, ঠিক আছে আমি প্রতিষ্ঠানটা যাবো, যেহেতু আপনাদের হেড অফিসের পাশেই আমরা একটু ভিজিট করতে যাবো, গিয়ে দেখলেন যে ওই প্রতিষ্ঠানে আপনি ঢুকতে পারছেন না, আপনাকে অ্যাক্সেস দিচ্ছে না। বললেন যে কি ভাই কি হলো? বললেন যে এটাতে একটা ঝামেলা হচ্ছে। কেন? পজিশন পাচ্ছে না। পজিশন মিন্স ওই ল্যান্ডেড বিল্ডিংটা দখলে নিতে পারতেছে না। তার মানে দেখেন, দখলে নিতে পারতেছি না, তার মানে এখন আপনি এটা চিন্তা করলেন কি দখলে নিতে পারতেছে না। ডকুমেন্টস বলতেছে লিগ্যাল, মানে যে টাইটেলটা প্রপারলি ট্রান্সফার হয়েছে অ্যাজ পার ডকুমেন্টস, বাট পজিশনটা কিন্তু এখনো ব্যাংকের কন্ট্রোলে আসে নাই। এই ক্ষেত্রে এই জন্য বলেছে অ্যাকাউন্ট শুড রিফ্লেক্ট দ্য কমার্শিয়াল সাবস্টেন্স অফ দ্য কোম্পানিজ আন্ডারলাইং ট্রানজাকশন। আপনি ওই দেখা যাবে অ্যাসেটের দাম হচ্ছে যে 50 কোটি টাকা, এখন অ্যাসেটের দাম 50 বিগ একটা অ্যামাউন্ট, আপনি এখন কি করবেন? দেখেন টাইটেলে আপনার চলে আসছে, টাইটেল আপনার নামে আছে, হোয়ারএজ অ্যাসেটটা আপনার কন্ট্রোলে নাই, পজিশন নাই। পজিশন না থাকলে কি হবে? এই অ্যাসেটটা আপনার অ্যাসেট হিসেবে ট্রিট করাটা বোকামি। আবার দেখেন এমন যদি হয় সিচুয়েশন, একটা অ্যাসেট একটা এগ্রিমেন্ট করলো কোন একজনের সাথে, ওই 50 কোটি টাকার অ্যাসেট আপনাকে দিয়ে দিল, আপনি দেখলেন যে টাইটেল ডিড এখনো ট্রান্সফার করেনি, বলতেছে যে নেক্সট ইয়ারে দেবো, আমি দেশের বাইরে আছি, নেক্সট ইয়ারে দেবো। আপনি বললেন ভিজিটে গেলেন, গিয়ে দেখলেন যে না আপনি এবার অ্যাক্সেস পাচ্ছেন প্রপারলি, গিয়ে দেখলেন বিল্ডিং এর একটা পোরশন ভাড়াও দেয়া, ওই প্রতিষ্ঠান ভাড়াও দিয়েছে, এবং এটা থেকে ইকোনমিক বেনিফিটও আসতেছে। ইকোনমিক বেনিফিটও রিফ্লেক্ট করতেছে, পজিশনও দেখা যাচ্ছে ওই প্রতিষ্ঠানের নামে চলে আসছে, দখলটা আপনার কাছে চলে আসলো, এটা ইকোনমিক বেনিফিটও পাচ্ছেন, হোয়ারএজ টাইটেলটা আপনার কাছে। এই ক্ষেত্রে এই অ্যাসেটটা আবার দেখানো উচিত। এই জন্য বলছে রিফ্লেক্ট কমার্শিয়াল সাবস্টেন্স অফ দ্য কোম্পানিজ আন্ডারলাইং ট্রানজাকশন। এটা নিয়ে আরো হয়তো ডিটেইলস আমরা সামনে পাবো, এখানে দুটো ডেফিনিশন বলবো। ফেয়ার ইস্যুতে যদি আসি, দেখেন আমরা কি বলতেছি, ল্যান্ড এন্ড বিল্ডিং, কম্পিউটার ইকুইপমেন্ট 10% করে ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি। আচ্ছা 10% করে চার্জ করলাম, 10% চার্জ করতেছি। এই কম্পিউটারটা দেখা যাচ্ছে যে এমন হতে পারে 1 বছর পরে আমি প্রথম বছরে 100% ইউটিলাইজ করছি, দ্বিতীয় বছরে ইয়ে হয়ে গেল, নষ্ট হয়ে গেল। কিন্তু দেখেন আমি তো অডিট করতেছি, দেখা যাচ্ছে 2024 এর অডিট করতেছি, 24 এ তো 10%, 25 সালে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে 25 সালে জুন মাসে এটা অফিস। তার মানে কি আমার প্রথম বছরেই ওর 100% ইউটিলাইজ হয়ে গেছে, বাট 10% আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করেছেন। দ্যাট মিন্স ওই কম্পিউটারের দাম যদি 50,000 টাকা হয়, 10% হলে 5,000, 45,000 টাকা আপনার রিটেন ডাউন ভ্যালু আপনি অ্যাকাউন্টসে দেখেছেন 45,000 টাকা। হোয়ারএজ 6 মাস পরে হচ্ছে যে এটা নাই। তাহলে কি হলো? আপনি 45,000 টাকা আসলে ওই বছর ডেপ্রিসিয়েশন চার্জ করা উচিত ছিল, আসলে 45,000 ডেপ্রিসিয়েশন চার্জ করা উচিত ছিল, রিটেন ডাউন ভ্যালু 5,000 দেখালে বেস্ট, তাই না? আরেকটা एग्जांपल আমি যদি নিয়ে আসি, এরকম দেখা যায় লোনস এন্ড অ্যাডভান্স। আমরা জানি ব্যাংকের পার্টে যদি আসি, যেহেতু ব্যাংকে আছি, ব্যাংকে সবচেয়ে যেহেতু ইকোনমিকের ক্ষেত্রে বেশি ইমপ্যাক্ট করে, আমরা ব্যাংক নিয়ে শুরু করি। একটা লোনস এন্ড অ্যাডভান্স, কোন একটা ক্লায়েন্ট 500 কোটি টাকা লোনস এন্ড অ্যাডভান্স নিয়েছে, বিগ পার্ট 500 কোটি, 3,000 কোটি, 5,000 কোটি এরকম নেয়। আচ্ছা যদিও সিঙ্গেল বড় এক্সপোজার লিমিট তখন ক্রস করতে পারে, করলে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল লাগে। সে 500 কোটি টাকা দিলাম, এখন কাস্টমারটা কোন একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে 2024 এ ইনস্টলমেন্ট দিতে পারতেছিল না, এটা দেখা যাচ্ছে সে 3টা কিস্তি দিতে পারেনি। কোয়ার্টারলি যদি হিসাব করি, সে একটা কিস্তি দিতে পারে নাই, লাস্ট কোয়ার্টারে দিতে পারে নাই। আপনি এসে বলেন যে ভাই আপনি তো আপনারা দেখেন এটা তো 3টা কিস্তি ক্লায়েন্টটা দিতে পারে নাই, এটা তো এসএস হবে, সাবস্ট্যান্ডার্ড হয়ে গেছে, আপনারা এটা মার্ক করে রেখেছেন আনক্লাসিফাইড বা এসএমএ, স্পেশাল মেনশন অ্যাকাউন্ট হিসেবে আপনি মার্ক করেছেন, এটা তো ঠিক করেন না ভাই, এটা তো এটা ক্লাসিফাইড করা উচিত ছিল, সাবস্ট্যান্ডার্ড করা উচিত ছিল, আপনি এটা করতে হবে। যে আমার নজরে যেহেতু আসছে, এই 500 কোটি টাকার আপনার কোয়ার্টার সিকিউরিটি কত আছে?
এটার মার্কেট গুলো আছে যে 500 কোটি, ঠিক আছে। এটা কি দেয়া? ল্যান্ড এন্ড বিল্ডিং। ল্যান্ড এন্ড বিল্ডিং এর ক্ষেত্রে কোলাটারাল সিকিউরিটি কাউন্ট করার সময় কত পার্সেন্ট ধরতে হবে? 50%। 50% কত? 250 কোটি। তার মানে 500 কোটি মাইনাস 250 কোটি, এই 250 কোটি 20% আপনার প্রভিশন বিল্ড আপ করতে হবে। তার মানে কত? 50 কোটি প্রভিশন লোড দিতে হবে। আপনি বলতেছেন। এখন ক্লায়েন্টও বলল আসলেই তো ঠিক। ঠিক আছে, আসলে এটা ভুল হয়েছে। আমি এটা করে দিচ্ছি। যদি করে না দেয় তখন কিন্তু ইমপ্যাক্ট আসবে, কিন্তু ওই যে রিপোর্ট আপনি ড্র করবেন তখন বলবেন যে এই যে 50 কোটি টাকার প্রভিশন বিল্ড আপ করে নাই। এটার জন্য মেজারমেন্ট করব আমরা, তখন আর পরে গিয়ে আমরা চিন্তা ভাবনা করব ওকে আমরা কি অ্যাডভান্স করব না কোয়ালিফাইড করব, এটা পরে চিন্তা করব। হ্যাঁ, আমরা জাস্ট একটু ভিউটা নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, এটা করলেন। এখন আপনি যখন বলতেছেন যেহেতু প্রভিশন বিল্ড আপ করে না, করে ফেলেন। এখন দেখেন ও এগ্রি করলো, করে ফেলবে, এটা একটা পয়েন্ট। ও যদি ডিসএগ্রি করে না আমি করব না, কেন করবেন না? দেখেন উনি লাস্ট কোয়ার্টারে ইনস্টলমেন্ট দিতে পারেন নাই, এই জন্য এসএস হয়ে গেছে। আপনি দেখেন এই যে ও জানুয়ারিতে এসে সব টাকা দিয়ে দিচ্ছে। ক্লায়েন্ট এখন লজিক দিল কি, জানুয়ারিতে এসে তো ভাই টাকাটা দিয়ে দিচ্ছে। দেখেন ও জানুয়ারিতে 2টা ইনস্টলমেন্ট দিয়ে দিচ্ছে, 2 কোয়ার্টারে টাকা দিয়ে দিচ্ছে। এখন তো একটা ইয়ে পড়লো, তার মানে কি দেখেন ক্লায়েন্টটা সাময়িক সময়ের জন্য বিপদে পড়ে গেছে। একটা কিছু দেয় নাই, লাস্ট কোয়ার্টার একটা ইনস্টলমেন্ট দেয় নাই, ও কিন্তু অ্যাসেস হয়ে গেল। আপনি বলতেছেন প্রভিশন বিল্ড আপ করতে, ক্লায়েন্ট আপনাকে বলতেছে ভাই পরের দেখেন জানুয়ারিতে ইনস্টলমেন্টটা দিয়ে দিছে, ও ওই সময় একটু ক্রাইসিসে ছিল। এখন ভাই এটা ওকে অ্যাসেস মার্ক করবেন না, না মার্ক করে আপনি প্রভিশন এটা বিল্ড আপ করার জন্য আমাদেরকে বলবেন না, এমনি আমাদের প্রফিট কম হয়েছে। এখন আপনি কি করবেন? আপনি কিন্তু বিআরপিটি সার্কুলার অনুসারে আপনাকে অ্যাসেস মার্ক করে প্রভিশন বিল্ড আপ করতে হবে। আবার আপনি এটাও চিন্তা করেন জাজমেন্টটা যদি ইস্যু করেন, এই ক্লায়েন্ট এখন জানুয়ারিতে আনক্লাসিফাইড হয়ে যায়, যদি ক্লাসিফাইড মার্কও করতো জানুয়ারিতে আনক্লাসিফাইড হয়ে যেত। তার মানে এই যে এটা কি হলো, এই যে প্রভিশন বিল্ড আপটা, এটা আসলে এই জন্যই এটা ট্রু হচ্ছে না, এটা ফেয়ার রিফ্লেক্ট করতেছে। এই বিষয়টা কি কারোর কোনো, সবাই কি ক্লিয়ার? ট্রু এন্ড ফেয়ার বলতে কি বুঝালাম? জি স্যার। তার মানে আমরা বুঝে গেলাম এই দুইটা স্লাইড যেটা আলোচনা করলাম, এটা নিয়ে হিস্টরি অডিটের যে দুইটা স্লাইড, এই দুইটা স্লাইড নিয়ে কারো কোশ্চেন আছে কিনা? স্যার তাহলে কি আমরা এভাবে বলতে পারি যে ট্রু মানে হচ্ছে একেবারে টু দি মানে এক্স্যাক্টলি 100% হচ্ছে আমার ডকুমেন্টে ওটা থাকতে হবে, যেমন আপনি ক্যাশ ইকুইভ্যালেন্টের একটা এক্সাম্পল দিলেন। আর ফেয়ার ভিউ বলতে আমার 100% অ্যাকুরেট ওটা না থাকলেও হচ্ছে ওটা থেকে হয়তো 5 to 10% হেরফের, এরকম কিছু। না, ইস্যুটা হচ্ছে যে আপনি যে এভিডেন্স গ্যাদার করতেছেন, হ্যাঁ, অ্যাজ পার ইয়ে অনুসারে, বাট ফেয়ার মিন্স হচ্ছে যে এভিডেন্সের ইস্যুটা না, আপনি প্রপার ডকুমেন্টেশনে নিলেন, ক্লাসিফাই প্রপারলি করেছি কিনা না কিনা এটা তো নিচ্ছেন, বাট রিয়ালিটি হচ্ছে যে এটা আপনি ট্রু বলতে পারবেন না। আপনি ট্রু, আপনি দেখা যাচ্ছে যে ওই যে দুইটা এক্সাম্পল নিয়ে আসলাম, আমি দেখলাম যে কম্পিউটারের যে ডেপ্রিসিয়েশন ইস্যুটা নিয়ে আসলাম, হ্যাঁ, এইটার এই যে ডেপ্রিসিয়েশনটা এটা তো কোনোভাবেই সম্ভব না একুরেসি করা, 10% করে ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে, কিন্তু আপনি কোন ম্যাটেরিয়ালস আছে যে এই কম্পিউটারটা 90% ইউজ হয়ে গেছে ফার্স্ট ইয়ারে। আবার দেখা যাচ্ছে লোনস এন্ড অ্যাডভান্সের ক্ষেত্রে বলতেছি হচ্ছে যে লোনটা অ্যাসেস ছিল, ঠিক আছে, প্রভিশন বিল্ড আপ করেছেন, 50 কোটি টাকা প্রভিশন বিল্ড আপ করে ফেললেন এই লোনটার জন্য, হোয়ারেজ এই ক্লায়েন্টটাই পরের মাসে এসে কি হলো, ও আনক্লাসিফাইড হয়ে গেল। তার মানে হচ্ছে কি সে 31শে ডিসেম্বরে ক্লাসিফাই, আমি বলছি যে লোনটা খারাপের দিকে চলে গেছে এই জন্য প্রভিশন বিল্ড আপ করলেন, বাট পরের মাসে দেখা যাচ্ছে আসলে ক্লাসিফাইড না। তার মানে যদি ওই যে এই কমার্শিয়াল সাবস্টেন্স যদি ইনফরমেশন নিতাম, আমি তো এখন জানি যে কাস্টমারটা ক্লায়েন্ট ওই ক্লাসিফাইড না অডিটটা যখন করতেছি, বাট তারপর আমি কি বলতেছি প্রভিশনটা আপনি লোড দেন, প্রভিশন আপনার প্রফিট কমে ফেলেন 50 কোটি টাকা। তার মানে হচ্ছে যে আপনি সার্কুলার অনুসারে ঠিক আছে করতেছেন, বাট এটা কিন্তু ফেয়ার, এটা ট্রু বলতে পারতেছি না। এই যে প্রভিশনটা বিল্ড আপ করে ফেললো এটা কিন্তু ফেয়ার হলো, আবার যে ডেপ্রিসিয়েশন যে বিভিন্ন চার্জ করলো, যে এস্টিমেশন করলো সেটাও ফেয়ার হলো। আবার দেখেন আমি যদি আরেকটা জিনিস বলি, যে ক্লায়েন্ট ইনস্টলমেন্ট দিয়েছে প্রপারলি, এই 500 কোটি টাকার ক্লায়েন্ট, আপনি বলতেছেন খুব ভালো, কিন্তু পরের ইয়েতে এসে কি হবে, যদি প্রফেশনাল আরেকটা আছে কোয়ালিটি জাজমেন্ট ওই দিকে যদি না যায়, দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট ভালো, এই ক্লায়েন্টের ইন্টেনশন হচ্ছে যে জুনের পরে সে দেশের বাইরে পালিয়ে যাবে, এটাকে আমি আর আপনি জানি, যদি ওর ইন্টেনশনটা জুলাইয়ের পরে দেখা যাচ্ছে ক্লাসিফাইড হয়ে গেল, ইন্টেনশনটা যদি জানতাম ডিসেম্বরে বা অডিট চলাকালীন আমরা কি করতাম, প্রফেশনাল মানে কোয়ালিটিভ জাজমেন্টও ওরে বলতাম যে ভাই ও ক্লাসিফাইড,
ওর এগেইনস্টে 100% প্রভিশন বিল্ড আপ করেন, যদিও ওর একটা ইনস্টলমেন্টও ডিউ নাই, মানে কোনো ডিউ নাই, আবার ডিউ নাই। বিষয়টা বুঝাতে পারলাম? মানে এই যে ট্রো হচ্ছে যে শুধু আমরা ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কাউন্ট করলে 100, আজকের দিনও 100। বাট আপনি যদি এই যে বিভিন্ন ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি আমরা, বিভিন্ন মানে ক্রাইটেরিয়া চার্জ করতেছি, এটা তো 100% না। আমি বলতে পারি একিউরেসি এটা 90%, 99% কারেক্ট, 1% হচ্ছে এখানে গ্যাপ থাকতে পারে, এই জন্য একটা ফেয়ার হয়। মানে আমি কখনো বলতে পারবো না যে টোটাল অ্যাসেট মাইনাস ডেপ্রিসিয়েশন বাদ দিলে রিটেন ডাউন ভ্যালু এটা যা আছে তাই আজকের দিনে বিক্রি করলে তাই পাবে, এটা অসম্ভব। তার মানে এটা কিন্তু এভিডেন্স ইস্যুতে না, এটা কোনোভাবেই এটা আসলে 100% আমি বলতে পারবো না এটা ট্রু, কারণ এখানে এস্টিমেশন আমি চার্জ করতেছি, বিভিন্ন এস্টিমেশন চার্জ করে আমি বলতেছি 10%, হোয়ারেজ আমি যদি হয়তো কোনো একটা মেকানিজম থাকতো যে এই জিনিসটা আসলে এই এই বছরে বা এই বছরে হচ্ছে যে 20% এটা কনজাম্পশন হয়েছে, এই ধরনের যদি কোনো টুলস থাকতো তাহলে আমি ট্রু বলতে পারতাম। বিষয়টা বোঝাতে পারলাম? স্যার তাহলে কি এভিডেন্স কি ট্রু না হলেও ফেয়ার হতে পারবে, এন্ড হচ্ছে সেটা ফেয়ার হওয়ার পর সেটাকে আমরা লিমিটেড অ্যাসুরেন্স করব, অথবা সেটা হচ্ছে না 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 একটু বলি, মানে রিপোর্টটা মানে যদি হয় রিজনেবল প্রপার এভিডেন্স করেছেন, হ্যাঁ, ওইটা তো আপেক্ষিক বিষয়। আমি যেগুলো বললাম কিন্তু এটা কিন্তু আপেক্ষিক বিষয়, আপনি কোনো মেকানিজমে আনতে পারবেন না। ইস্যুটা হচ্ছে যে মানে এই যে ট্রু এন্ড ফেয়ার, আপনি ওপিনিয়নটাই দিবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিফ্লেক্ট ট্রু এন্ড ফেয়ার ভিউ, এটা হচ্ছে সবচেয়ে ভালো মানে রিপোর্ট। আর যদি বলেন যে যদি হয় দেখা যাচ্ছে ফিক্সড অ্যাসেট করলাম আমার বুকস অফ অ্যাকাউন্টস 40 কোটি, হোয়ারেজ 20 কোটি হচ্ছে অস্তিত্ব নেই, ফিজিক্যালি এক্সিস্টেন্সে নেই, তখন হচ্ছে যে মানে রিপোর্টটা খারাপ হবে। বিষয়টা বুঝছেন? লোনস এন্ড অ্যাডভান্স বললাম, দেখা যাচ্ছে যে এই যে 50,000 কোটি ওনার হচ্ছে প্রভিশন ক্লাসিফাইড হয়ে গেছে, কাট অফ টাইমে দেখা যাচ্ছে যে 80% ক্লাসিফাইড, হোয়ারেজ প্রতিষ্ঠান প্রভিশনই বিল্ড আপ করে, তখন রিপোর্টটা খারাপ হবে। মানে আপনার যে ক্রাইটেরিয়া অনুসারে বিল্ড আপ করে নাই, এই যে আমার ডেপ্রিসিয়েশন চার্জ করার কথা 10% অ্যাজ ইউজুয়ালি, তার পলিসি অনুসারে করার কথা 10% সে করতেছে, সে যদি না করে তখন হবে খারাপ। আমরা বলতেছি যে এই যে 10% করতেছে, এবার আসি ভিন্নতা, 10% যে করতেছে সেটার একুরেসিও প্রশ্নবিদ্ধ হইতে পারে। আমি যে ক্লাসিফাইড করতেছি সেটার আমার ক্রাইটেরিয়া ঠিক আছে, সব ঠিক আছে, ক্লাসিফাইড ঠিক আছে, বাট এইটার একুরেসিও প্রশ্নবিদ্ধ হইতে পারে, যে সে ওই সময় হয়তো ক্লাসিফাইড, পরে দেখা যাচ্ছে আসলে সাময়িক সময়ের জন্য ক্লাসিফাইড, ওরে আমি অ্যাসেস করে দিলাম, হোয়ারেজ পরের মাসে এটা আনক্লাসিফাইড হয়ে গেল। তার মানে ওই সময় আমি লোড দিচ্ছি হচ্ছে 50 কোটি টাকা প্রভিশন বিল্ড আপ করতেছি আমার পলিসি অনুসারে, হোয়ারেজ না করলেও পারতাম, বাট আমার তো পলিসি বলা আছে করতেই হবে, যেহেতু আমার সার্কুলার বলা আছে। এটা নিয়ে কারো বুঝতে অসুবিধা আছে? আর না স্যার, বাট আমি জানতে চাচ্ছিলাম যে ধরেন অ্যাকুরেসির যে ব্যাপারটা, এটা রাইট নাও হচ্ছে অ্যাকুরেসি আছে, সার্টেন একটা টাইম পর থাকলো না, তো এই টাইপের অ্যাসুরেন্স একটু সাউন্ড একটু বোধহয় একটু ইয়ে হচ্ছে, আর একটু এবার কি ক্লিয়ার? হ্যাঁ এবার ক্লিয়ার। বললাম মানে একটা এভিডেন্স হুম নাও হচ্ছে সেটা 100% অ্যাকিউরেট বা অ্যাকিউরেসিটা আছে, বাট সার্টেন একটা টাইম পর সেটা থাকলো না, ওটাকে আমরা বলছি যে ফেয়ার নট ট্রু। তো এরকম টাইপ এভিডেন্সকে কি আমরা হচ্ছে মানে রিজনেবল অ্যাসুরেন্স বলতে পারবো? হ্যাঁ 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 ডেফিনেটলি। মানে এই টাইপের ক্ষেত্রে মানে আপেক্ষিক ইস্যুগুলো ছাড়া, আমি তো এতক্ষণ আপেক্ষিক বললাম, এটা ফেয়ার কেন বলি, মানে আমাদের বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি সবচেয়ে ভালো হয় রিজনেবল অ্যাসুরেন্স, মানে ওই ভালোটাকে আমরা বলবো হচ্ছে যে financial statements reflect true and fair view, ওয়ার্ডটা ইউজ হবে true and fair view। আর যদি এভিডেন্স দেখা যাচ্ছে আমি সাফিসিয়েন্ট এভিডেন্স গ্যাদার করতে পারি নাই বা গ্যাদার করেছি, দেখা যাচ্ছে যে এখানে অনিয়ম আছে, হিউজ অনিয়ম, আমরা তখন হচ্ছে যে অ্যাডভার্স রিপোর্ট মানে আনমডিফাইড রিপোর্টের দিকে চলে যাব। হ্যাঁ, কিন্তু মডিফাইড রিপোর্টে চলে যাব তখন আমরা বলবো ট্রু এন্ড ফেয়ার ভিউ রিফ্লেক্ট করে না, মানে ফেয়ারটা এই রিপোর্টের একটা পার্ট। আমরা বলতে চাচ্ছি যে এই রিপোর্টটা কেন ট্রু আমি বলতে পারি না, আমরা কি বলতে পারতাম না সবচেয়ে ভালো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস রিফ্লেক্ট ট্রু, কেন আমরা ফেয়ার ইউজ করি, এবং সবাই এটা মেনে নিচ্ছে আসলে ট্রু কখনোই বলা সম্ভব না, এটা ফেয়ার বলতে হবে, মানে সবচেয়ে ভালো হলেও ট্রু এন্ড ফেয়ার বলবো। এন্ড ফেয়ার কেন বলতে পারতেছি না এটার জন্য এক্সাম্পল গুলো আমি আনলাম। জি স্যার, ক্লিয়ার। তার মানে ট্রু এন্ড ফেয়ার বললেই সেটা রিজনেবলে যাবে, রাইট। এটা না থাকলে সেটা আমরা লিমিটেড অ্যাসুরেন্সে দিয়ে দিব। হ্যাঁ, লিমিটেড এখানে চলে আসবে হচ্ছে কি, এখানে তো এই যেহেতু অডিট, এখানে হচ্ছে যে আমরা লিমিটেড ইয়েটাতে আমরা চলে আসবো, এখানে হচ্ছে যে মডিফাইড রিপোর্ট বলবো। হ্যাঁ,
এই মডিফাইড রিপোর্ট এটা হবে আইদার এটা কোয়ালিফাইড, আইদার এটা অ্যাডভার্স, আইদার এটা ডিসক্লেইমার। এটা আমরা পরে আমরা যখন আলোচনা করব তখন আমরা মানে অডিটের ক্ষেত্রে হচ্ছে যে এই হয় ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অথবা অ্যাডভার্স, কোয়ালিফাইড, ডিসক্লেইমার, এই টাইপের ওপিনিয়ন হয়। আর অ্যাজ ইউজুয়াল এসুরেন্সের ক্ষেত্রে হয় রিজনেবল আর না হয় লিমিটেড, দুইটা জিনিস আসবে। ওই জায়গায় আমি বলে দেবো হ্যাঁ এটা এই ডকুমেন্টসের ভিত্তিতে আমি পেয়েছি, এটা ভালো, শেষ। আর বলে দেবো যে আমার কাছে যে এভিডেন্স গুলো লিমিটেড এসেছে যা পেয়েছি তার ভিত্তিতে মনে হচ্ছে এটা খারাপ হবে না, এই টাইপের। জিনিসটা আর ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আসছে কিনা? না স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার ওই প্রভিশনের বিষয়ে যেটা বললেন যে 31 ডিসেম্বরে প্রভিশন ছিল কিন্তু পরবর্তী মাসেই আবার টাকা দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে হুম, হুম, হুম। অডিটর আমরা কি এটাকে ছাড় দিব না ওটা প্রপারলি দেখাবো যে না। 31 তার এই অবস্থা ছিল, পরবর্তীতে তো রিলিজ হয়ে যাবে প্রভিশন যখন টাকা আদায় হবে জানুয়ারি বা ফেব্রুয়ারি? না, আমরা অডিটরটা ছাড় দেবো না। আমরা অডিটররা বলবো যে ডিসেম্বর এন্ডে যেহেতু সেই ক্লাস ইভেন্ট ছিল, ওই ডিসেম্বর এন্ডেই আমরা যেটা সেটা ভিত্তিতে বলবো। আমরা অডিটররা এটাতে ছাড় দেবো না। এই জন্যই বললাম যে এটা এই ইস্যুটা হচ্ছে যে ফেয়ারের ইস্যুটা কেন আসে। ঠিক আছে, ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার হ্যাঁ, ট্রু অ্যান্ড ফেয়ার এর ব্যাপারটা কি এমন স্যার যে আমি ক্যাশ অন হ্যান্ড সাপোজ আমি কাউন্ট করলাম যে 10 লাখ, তা হুম, আমি হুম, হুম। ওটা অলরেডি 10 লাখ পেয়ে গেলাম, 10 Right. লাখ 10 লাখই পেয়ে গেলাম, হুম, তখন হুম, ওটা হুম। হবে ট্রু, হুম, তখন ওটা হবে ট্রু। কিন্তু আমি Right. যে কোনো একটা ফিক্সড অ্যাসেটের রিয়ালাইজেবল ভ্যালু মূল্যায়ন করলাম, তার যতগুলো কমপ্লায়েন্স আছে কমপ্লায়েন্স অনুসারে মূল্যায়ন করলাম যে ওই অ্যাসেটটার 10 লাখ টাকা বাজার মূল্য আছে, হয়তোবা ওই অ্যাসেটটা 10 লাখ টাকা বাজার মূল্য নাও থাকতে পারে, 100% রিয়ালিটির সাথে মিলতেছে না, তখন সেটা ফেয়ারের ভিতর যাচ্ছে, এরকম কিছু স্যার? হ্যাঁ, তবে এই ইস্যুটা হচ্ছে যে আপনি যেটা বললেন, আমাদের অডিটরের পক্ষে যে আমরা দেখি কি হয় যে ফিক্সড অ্যাসেট গুলো উনি কোন বেসিসে যায়, এটা কি কোন কস্ট না রিভ্যালুয়েশন মেথডে যায়। আমরা ফিক্সড আইফআরএস 16 কি আছে, আইদার সে কস্ট মেথড ফলো করবে অথবা সে রিভ্যালুয়েশন মেথড ফলো করবে। কস্ট মেথডে যদি চিন্তা করে সে এই যে আমাদের ঢাকা ব্যাংকের হেড অফিসটা, এটা যদি ইয়েতে যেতাম রিভ্যালুয়েশন মেথড, হিউজ দাম হয়ে যেত। আমরা কস্ট মেথডে সামান্য টাকা দেখিয়েছি। তার মানে আপনি কস্ট মেথডে যাচ্ছেন, আমি কিন্তু ফেয়ার ভ্যালু মেথডে আমি রিভ্যালুয়েশন মেথডে যাচ্ছি না। তার মানে ওইটা আপনি কস্ট মেথডে যাচ্ছেন, ওই দিকে আসলে যাবে না। যদি এইভাবে করেন তাহলে তো আপনি সম্ভব না প্রত্যেকটা ব্যালেন্স শিটের আপনি কি এইভাবে অ্যানালিসিস করবেন, মার্কেটে কি আছে কি অবস্থা, এটা সো টাফ। এইভাবে এটা মূলত ফেয়ার বলতে মানে এই ইস্যুটা বোঝাচ্ছে না। ফেয়ার বলতে বোঝাচ্ছে যে প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের যে এই যে ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে যে এস্টিমেশন গুলো নিয়ে আসে, যে বিভিন্ন ধরনের এস্টিমেশন যে ডেপ্রিসিয়েশন কত চার্জ করবে না করবে, এটার একুরেসি 100 কখনোই সম্ভব না, একুরেসিটা কোনোভাবেই সম্ভব না। এটা এই কারণে এই গ্রাউন্ডে আসলে মূলত ফেয়ার শব্দটা আসছে। তারপর লোনস এন্ড অ্যাডভান্সে যেটা বলতেছিলাম যে ক্লাসিফাইডের ভিত্তিতে আমরা পজিশনটা বিল্ড আপ করতেছি, ওয়াইরাস দেখা যাচ্ছে যে ও ক্লাসিফাইড না, পজিশন বিল্ড আপ করলাম। আবার দেখেন পজিশন বিল্ড আপ করতেছি কিসের ভিত্তিতে, বলতেছি 20%, এসএস হলে 20, ডাউটফুল হলে 50, বিএল হলে 100% পজিশন বিল্ড আপ করব। এটা কে বলে দিচ্ছে? বাংলাদেশের কোনো ব্যাংক বলে দিচ্ছে। আচ্ছা, যে ক্লায়েন্টটার 20% বিল্ড আপ করলাম, দেখা যাচ্ছে যে এই ক্লায়েন্টটা আসলে দেশের বাইরে চলে যাবে, এই ক্লায়েন্টের 1 টাকাও দেবে না, এরকম হয়। এই যে 20% একটা আইডিয়া করে ধরা হয়েছে 20%, কিন্তু এটা ডিপতে যদি আমরা বুঝতে পারতাম, এটা বোঝা সম্ভব না। এই ক্লায়েন্ট, ওই যে ক্লায়েন্টকে লোন দিলাম ওর ইন্টেনশনটা কি, এই ইন্টেনশনটা তো কোনো কারো কি মানে কেউ রিড করতে পারবে না। ওর ইন্টেনশন দেখা যাচ্ছে আর সে কোনো কিস্তি দিবে না। আমরা বলছি 3টা এই জন্য এসএস 20% বিল্ড আপ করলাম, ওর ইন্টেনশন হচ্ছে খারাপ, ও দিবেই না। পরবর্তী বছরে তো অডিট গুলো বোঝা যাবে যে আসলে তখন হচ্ছে ডিএফ হবে, বিএল হবে। যদি ওর ইন্টেনশনটা বুঝতে পারতাম তাহলে এটা 20% না হয়ে এটা হতে পারতো 100% পজিশন বিল্ড আপ। এসএস আমি বলতেছি তার মানে এটা জাজমেন্টালি বাংলাদেশ ব্যাংক একটা বলছে এটা 20% তুমি বিল্ড আপ করো। বাট এই যে 20% বিল্ড আপ করলাম, এখন ক্লায়েন্টের ইন্টেনশনটা কি, ও কি ফুল টাকা পেমেন্ট করবে কিনা, এইটা যদি প্রত্যেকটা জানতে পারতাম, ও যদি বলতে আমি পেমেন্ট করবো না, তাহলে আমি প্রতিষ্ঠান কি করতাম 100% পজিশন বিল্ড আপ করে ফেলতাম। এই যে ইস্যু, এই কারণে তার মানে লোনস এন্ড অ্যাডভান্সের যে ফিগারটা দেখাচ্ছে
এটা কখনো ট্রু আমরা 100 বলতে পারবো না। এই যে বিভিন্ন এস্টিমেশন ইস্যুগুলা মানে এই যে প্রভিশনিং এর যে ইস্যুগুলো আসছে, এটা আমরা অলওয়েজ ফেয়ার বলবো। একটা ইস্যু আসে যদি এমন হতো ট্রু আমরা কখন বলতে পারতাম? আপনি যে পয়েন্টটা বলছেন এটা তখন বলতে পারতাম যদি সে এই প্রতিষ্ঠানটাই আমি বিক্রি করে দেব বা দেখা যাচ্ছে যে বিক্রি করার একটা প্ল্যানিং আছে, গোয়িং কনসার্ন স্ট্রেটেজি ইস্যু আছে। তাহলে এবার আমি যে এনালাইসিস করব প্রত্যেকটা অ্যাসেটের ফেয়ার গুলো আজকের দিনে কত। তার মানে আমি বিক্রি করার সাথে সাথে যদি পাই সেটা হবে মানে এই এনালাইসিস করে ফেয়ার ভ্যালুতে দেব, তখন হবে যে রিফ্লেকশনটা হয়ে যায় ট্রু হয়ে যায়। তার মানে এটা এই প্রতিষ্ঠানের দাম ব্যালেন্স শিট সাইজ বলতেছে 100 কোটি, এটা যদি বিক্রি করে 100 কোটি আসবে, কোনো এদিক সেদিক অসম্ভব, তাহলে আপনি ট্রু বিষয়টা বলা যাবে, তখন হয়তো ফেয়ার শব্দটা কাটবে না। মানে ফেয়ার ইস্যুটা আসছে এই বিভিন্ন জাজমেন্টাল মানে ইস্যুগুলা। এই যে এটা তো একটা কেউ মানে কোন মেজারমেন্ট এই যে 10% 20% বিল্ডিং এর 2% করতেছি ওই প্রতিষ্ঠানের পলিসির উপর বেস করে করতেছি, অথবা ইনকাম ট্যাক্স অথরিটি কেউ ফলো করে যে ইনকাম ট্যাক্স কিভাবে বলছে ডিপ্রিসিয়েশন চার্জ করতে, এই বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা বলা আছে যে লোন অ্যাডভান্সের জন্য এইভাবে প্রভিশন বিল্ড আপ করতে, এটার তো 100 কোনো প্যারামিটার নাই যে এটা মেজারমেন্ট করার জন্য। যদি মেজারমেন্ট করতে প্রত্যেকটা ক্লায়েন্ট এটার জন্য তুমি 18% ধরো, এটার জন্য হচ্ছে 20% ধরো, এটা মনে এটা 100% ও 80% হবে, এইভাবে যদি করা যেত এই অ্যাসেটটা